সবাই কেমন আছেন? আমরা আজকের বই পড়া বিষয়ক বিশেষ অনুষ্ঠানে চলে এসেছি। আমি ইচ্ছা না থাকা সত্ত্বেও আমাদের এই আলোচনাগুলিকে অনুষ্ঠান হিসেবে মাঝে মাঝে বলতে বাধ্য হই। হয়তো অভ্যাস বশে, হয়তো মানুষ অনেকে সাজেস্ট করেন দেখে। আম, তো আমরা চলে এসেছি এবং আমি সবার প্রথমে যেটা করে থাকি একটু সাউন্ড টেস্ট করে থাকি যে শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে। সো আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আজকের আলোচনাটি আসলে আমি সাধারণত আমাকে যারা চেনেন বা আমার সম্পর্কে আপনাদের যেরকম ধারণা যে আমি একজন জঙ্গি নাস্তিক এবং সাধারণত ধর্ম নিয়ে কটূক্তি করে থাকি এবং একজন ইউনো দেশ বিধ্বংসী মানুষ, নানা ধরনের কথা আমার সম্পর্কে এবং আমাদের কলিগদের সম্পর্কে সম্ভবত বলা হয়। আজকের আলোচনাটা আসলে সে ধরনের কিছু নয়। আজকে আমরা আসলে চেষ্টা করব। আম, আমি কয়েকদিন আগে একটি ভিডিও আহ, দিয়েছিলাম যেখানে আসলে বই নিয়ে বিভিন্ন ধরনের কথা বলার আগ্রহ থেকে বলেছিলাম। আহ, সেখানে আমি বলেছিলাম যে সাধারণত যেহেতু নতুন এক ধরনের টেকনোলজি আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে, যেহেতু আমরা এখন এক ধরনের অডিও ভিজুয়াল সহজলভ্য হয়েছে যুগে প্রবেশ করেছি। ফলে আম, আমি আমি চেষ্টা করছিলাম যে ধরেন বই বিষয়ক কিছু আলোচনা অডিও ভিজুয়ালে নিয়ে আসা যায় কিনা। আমি জানি যে দুইটা আসলে ভিন্ন মাধ্যম। বই হচ্ছে বই, কাগজে বা ডিজিটালে আমরা এক ধরনের পাতার মধ্যে লেখা থাকে সেটা পড়ি, এবং পরে নিজের কল্পনার সাথে মিশিয়ে আমরা সেটাকে আস্বাদন করি যদি সেটা ফিকশন হয়। আর যদি গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি জাতীয় হয় তাহলে সেটাও সেটার আমাদের আস্বাদনের ভঙ্গিটাও একই হয়, কিন্তু এখানে অডিও এবং ভিজুয়াল এগুলো থাকে না। তো আম, যেটা আম, আমি আমি দেখতে পাচ্ছি যে কেউ কেউ আমাকে বলছেন মূল আলোচনায় আসেন। আমি আসলে দুঃখিত যে আমাদের সাথে আজকে যিনি থাকার কথা ছিল উনি একটু আগে পর্যন্ত ছিলেন, কিন্তু বাংলাদেশ থেকে যেহেতু উনি কথা বলছেন ওনার ইন্টারনেট খুব একটা, আমি দেখতে পাচ্ছি যে কল ড্রপড হয়ে গিয়েছে। সো আমি আনতে পারি, আপনাদের যদি বিশ্বাস না হয় উনি অ্যাকচুয়ালি এই মুহূর্তে স্কাইপে নাই। সো উনি যখনই আসবেন আমরা তখনই আবার ফেরত আসবো। ইনফ্যাক্ট আমি চেষ্টা করতে পারি আবার ভিডিওতে করা যায় কিনা। না, ওনাকে কানেক্ট করতে পারছি না, দুঃখজনক হলো সত্য। এবং আসলে ওনার আমরা আবারও কিছুক্ষণ পর আছে, আমি আসলে কিছুক্ষণ একটা ঝুলিয়ে দিয়ে ওনাকে আবার কানেক্ট করার চেষ্টা করছি। আমার টেকনিক্যাল, এটা যান্ত্রিক গোলযোগ আমার আসলে আমার আমার আয়ত্তের বাইরে।
আমি খুবই দুঃখিত। আসলে খানিকক্ষণ চেষ্টা করার পরেও আমি মার্জিয়াকে আর কানেক্ট করতে পারছি না। আম, যদি মার্জিয়াকে আবার পাওয়া যায় আমরা হয়তো আবার চলে যাওয়ার চেষ্টা করব, বাট এই প্রথম ওয়েল আমরা রেডি হয়ে শুরু করেছিলাম। এখানে আমাকে সালেক উজ্জ্বল বলছেন যে রেডি হয়ে শুরু করে নতুন করব, কিন্তু কথা হচ্ছে রেডি হয়ে আমরা শুরু করেছিলাম, কিন্তু এখন আর কেন জানি মনে হচ্ছে কানেক্ট হচ্ছে না। মার্জিয়া আমাকে জানালেন যে তার সাইড থেকে ইন্টারনেট কাজ করছে না। আমি আরেকবার কানেক্ট করার চেষ্টা করে দেখি। ডায়াল হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন, কিন্তু কি করব? আসলে দুঃখের বিষয়, আমার সাথে এই ধরনের টেকনোলজি আমাদের সাথে এভাবে প্রতারণা এর আগে করে নাই। হ্যালো। হ্যালো, হ্যাঁ এক্সকিউজ মি। মার্জিয়া, আপনি অনলাইনে চলে আসছেন, আপনার জন্য আমরা ওয়েট করছিলাম। আপনাকে এখন সবাই দেখতে পাচ্ছে আচ্ছা, অধীর আমার আগ্রহে। আমার বাংলাদেশের নেটে রাতের বেলা হলে না, মানে আমার এই এরিয়াতে কি জানি একটা হয়। একবার হলো যে আমাদের পাশে যে 8 নম্বর গলিতে হুট করে নাকি নেটের লাইন, মানে কি আচ্ছা, হয়েছে, একটা আমি একটু আন্টি আপনাকে কেটে ছোট দিয়েছে। করে ওয়ার্নিং দিয়ে রাখি। আপনার কথা কিন্তু এখন সবাই শুনছে, কারণ সবাই যেহেতু অস্থির হয়ে অপেক্ষা করছিল এবং কেউ কেউ আচ্ছা বিশ্বাস করতে চাচ্ছিল না যে আমি আসলেই নেটের সমস্যা কিনা। তো সেজন্য আপনাকে সরাসরি লাইভে নিয়ে আসছি। সুতরাং আপনি কি বলবেন একটু ভেবেচিন্তে বললেন। শুধুমাত্র আপনারা আমার মাঝে কথা হচ্ছে না, এটা এখন মোটামুটি প্রায় 25-26 জন লোক দেখছে। সো যাই হোক, আচ্ছা। আমরা যেহেতু যতক্ষণ আপনাকে পাই আপনার সাথে আমরা কথা বলছি। সো আসলে শুরু করার আগে আমরা একটু আপনার পরিচয় দিয়ে শুরু করতে চাই। যারা আপনাকে চেনেন না তাদের সম্পর্কে আপনি আপনার নিজের সম্পর্কে কিছু বলেন, একটু নিজের পরিচয় দেন। আচ্ছা, আমি হচ্ছি মার্জিয়া আপনার সাইড থেকে প্রভা, মানে ভিডিওর সমস্যা হয়, আমরা মনে হয় শুধু ওকে। আচ্ছা, আহ, সেটা হচ্ছে যে আমি BDU.com-এ আছি অ্যাজ এ ক্রিয়েটিভ রাইটার হিসেবে। আর ব্যক্তিগত জীবনে আমি একজন প্রচণ্ড পরিমাণের ফেমিনিস্ট, সেটা আমার ফেসবুক প্রোফাইল দেখলে বোঝা যায়। লেখালেখির সঙ্গে যুক্ত আছি, আমার নিজস্ব কিছু নারীদের নিয়ে কাজ করছি। ফেমিনিজম বাংলা একটা আমার ব্লগ পোর্টাল আছে, ওখানে আমি বিভিন্ন নারীদের গল্প বলি। বিশেষ করে স্কুল গার্লসদেরকে আমরা ওই একটা প্রজেক্ট করছি, প্যাড সার্ভিস করছি প্রতিটা গ্রামের স্কুলে। এই প্যাড সার্ভিসটা থাকবে, এটাই আমার স্বপ্ন। আহ, এই তো, এইটুকুই আমি। মুভি দেখি খুব বেশি, লিখতে পছন্দ করি, কবিতা আবৃত্তি করতাম এককালে, এখন ছেড়ে দিয়েছি। বাবা মার ছোট মেয়ে। প্রচণ্ড আরেকটা বিষয়, মানে আড্ডা দিতেও খুব পছন্দ করি। আর হচ্ছে আমি মেবি কোথাও না কোথাও হচ্ছে একটু পেসিমিস্ট টাইপের, হয়তো কোনো কোনো ইস্যু নিয়ে হয়তো প্রতিবাদ করি। আর সবসময় সেটা সবার কাছে গ্রহণযোগ্যতা পায় না, আবার কখনো কখনো অনেকেই উৎসাহ দান করে। সো এটাই এটুকুই আমার পরিচয়। এই আম, আসলে আজকে আপনার সাথে কথা বলার যে আগ্রহ নিয়ে আমি মানে আপনার সাথে কানেক্ট করেছিলাম সেটা হচ্ছে পরশুদিন সম্ভবত আপনি একটা পোস্ট দিয়েছিলেন, যেটাতে আপনি বলছিলেন একজন লেখিকার কথা, নাম কি সিলভিয়া প্লাথ, আম, তার ব্যাপারে। হ্যাঁ। তো আম, যদিও পার্টিকুলারলি সিলভিয়া প্লাথ মানে যে আপনার আপনার স্টেটাসে যেটা বলা ছিল সেটা সেটার জন্য আমি ই করি নাই, সেটা হচ্ছে যে আপনি সম্ভবত তার সম্পর্কে এক ধরনের আগ্রহী এবং তার যে সমস্যাগুলো সেটা নিয়ে কথা বলার ব্যাপারে আগ্রহী ছিলেন। সো তার ব্যাপারে আপনি আমাদেরকে কিছু বলেন। সিলভিয়া প্ল্যাথের ব্যাপারটা আসলে না আমার নিজেরও পড়ার, মানে জানার ইচ্ছে ছিল না, কিন্তু আমি হুট করে কয়েকদিন ধরে আমি কয়েকটা মেন্টাল ইলনেস নিয়ে একটু পড়াশোনা করছিলাম।
তো বাইপোলার ডিসঅর্ডার, রাইটার্স ব্লক, ক্রিয়েটিভ ব্লক, এই টাইপের জিনিসগুলো নিয়ে। তো এর মধ্যে হঠাৎ করে সিলভিয়া প্ল্যাথ এফেক্টটা আমার চোখে পড়ে। তো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। তো যেটা হয় যে সিলভিয়া প্ল্যাথ প্রচন্ড রকমের একজন নাম করা মহিলা মহিলা কবি, এটা বলাটা ভালো লাগছে না, কবি ছিলেন। তিনি ফেমিনিস্ট ছিলেন ব্যক্তিগত জীবনে, এবং প্রচন্ড ওই সময় মানে এখনকারও যারা নারীবাদী, যারা ফেমিনিজমটাকে চর্চা করে, তারা মোটামুটি সিলভিয়া প্ল্যাথের নামটা জানে। আমি খুব বেশি বই পড়েছি, তার লেখা পড়েছি তা না, তবে মানে মোটামুটি আমিও প্রথম দিকে খুব বেশি পড়তাম, তাকে ভালো লাগতো। তো তার লাইফস্টাইল একটা সময় আমাকে খুব আকৃষ্ট করতো, যে সে খুব ডিপ্রেসড থাকতো ম্যাক্সিমাম টাইমে। এটা বলা যেত যে তার ফ্যামিলি ডোমিনেন্ট ছিল কিনা, আমি এটা কালকে জানলাম যে একজন আমাকে বললো যে তার বাবা মা নাকি খুব বেশি ডোমিনেন্ট ছিল। কিন্তু আমি যেটা মেনলি জানতাম যে তার হাজবেন্ড ছিল পরকীয়াতে আসক্ত, এবং বিভিন্ন রকমের তখন তার হাজবেন্ডও খুব বড় একজন ছড়াকার। তো সে বিভিন্ন রকমের ফেমিনিস্টদের সাথে তার সম্পর্ক ছিল, এগুলো সিলভিয়া প্ল্যাথ মানতে পারি নাই। তো মানতে না পারার একটা কারণ তার মানে তার এত হাই রেপুটেশন আর লেখালেখিতে থাকা সত্ত্বেও সে খুব ডিপ্রেশনে থাকতো, এবং ডিপ্রেশনে যেটা ফলশ্রুতিতে সে একটা সময় হচ্ছে ওভেনে ওভেনে মাথাটাকে ঢুকিয়ে সুসাইড করে। তো আমি যেটা চিন্তা করলাম যে তারপর থেকে এই যে হুটহাট যে অদ্ভুত ফ্রাস্ট্রেশন এই লেখকদের মধ্যে, এই জিনিসটাকে নাম দেওয়া হয় সিলভিয়া প্ল্যাথ এফেক্ট এটা নামে। তো রাইটার্স ব্লক বা বাইপোলার ডিসঅর্ডারের সাথে খুব বেশি তফাৎ, মানে অনেকটা বাইপোলার ডিসঅর্ডারের সাথে মিলিত এই সিলভিয়া প্ল্যাথ এফেক্ট। তো এটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম। তো আমার কাছে এই জিনিসটা মানে এই মেন্টাল ইলনেসটা আমার কাছে অনেকটা সময় মনে হয় যে আমাদের মেন্টাল স্ট্রেংথ যাদের কম তাদের এই মেন্টাল ইলনেসটা আসে। যেমন বাইপোলার ডিসঅর্ডারের কথাই আমি যদি বলি, বাইপোলার ডিসঅর্ডারের যে জিনিসটা হয় যে প্রচন্ড ডিপ্রেশন থাকে, আবার একদিকে থাকে প্রচন্ড কনফিডেন্স, মানে এই দ্বৈত সত্তা চলতে থাকে। এই ডিপ্রেশনটা এরকম যে আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি ঘুমাবো সারাদিন, ঘুমাও। তো ঘুম থেকে উঠে আবার মনে হচ্ছে আরে বাস, ঘুম থেকে উঠলাম কেন, খুব খারাপ একটা দিন যাবে আমার। তো এই যে ডিপ্রেশন, কিছু ভাল লাগে না, এটা যেমন খাওয়ার অরুচি, এবং এই ভাল লাগে না কোনো কারণ নাই, কোনো কারণ নাই, এবং বহুদিন ধরে ভালো লাগে না লাগে না, না লাগতে লাগতে শুধু শুধু ডিপ্রেশন। তারপর একটা সময় যেটা দাঁড়ায় যে মানে এই মানে এমন সেভিয়ার আকার ধারণ করে যে একটা সময় হচ্ছে সুসাইডাল অ্যাটেম্প গুলো ঘটে, এবং মানে নির্মম সুসাইডাল অ্যাটেম্প, নিজেকে আত্মহত্যা করা, মানে গুলি দিয়ে আত্মহত্যা করা, তারপরে হচ্ছে পানিতে ডুবে মরা, আগুনে নিজে গা পুড়ায় দেওয়া, মানে এইটার হাত কাটা, মানে এইসব ধরনের। এবং সবচেয়ে মজার একটা বিষয়, বাইপোলার ডিসঅর্ডার কিন্তু সাধারণ মানুষও পুষে রাখে, অনেক সাধারণ। মানসিক যারা ডক্টর তারা যে ওষুধ দেয় বাইপোলার ডিসঅর্ডার কাটানো যায়, বাইপোলার ডিসঅর্ডার যে কাটানো যায় না তা না, বাইপোলার ডিসঅর্ডার ইচ্ছা করলে কাটানো যায়, কিন্তু প্রথমে বুঝতে হবে যে আমি আগে রোগী। কিন্তু ম্যাক্সিমাম টাইমে বাইপোলার ডিসঅর্ডারটা আসলে কি, যারা বোঝে না তাদের জন্য একটু সিম্পল করে বলা যায়? আচ্ছা, সিম্পলটা এটা হচ্ছে দীর্ঘদিন ধরে আমি কাজ করতে ভাল লাগবে না, মানে এটা হচ্ছে উদাসীনতা, কাজের প্রতি লাগবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তার কোনো কারণ নাই, মানে আমার যে ভাল লাগছে না সেটা কোনো কারণ নাই, আমার জাস্ট ভাল লাগছে না। এবং এটা হচ্ছে একটু একটু করে প্রথম থেকে আসবে, আস্তে আস্তে এটা দীর্ঘায়িত হবে অনেকটা সময়। দিনের তখন ম্যাক্সিমাম টাইমই তার কাজ করতে ইচ্ছা করবে না, প্রচুর ঘুম বেড়ে যাবে, ঘুম থেকে উঠার পরে আবার ফ্রাস্ট্রেশন শুরু হবে, ওই ঘুমের টাইমটাই সে ঠিক থাকবে এরকম, খাওয়ার অরুচি এগুলো তো আছেই। এবং এটা তো এক ধরনের সিমটম, তাই না? কিন্তু বাইপোলার ডিসঅর্ডার শব্দটা শুনলে আমাদের যেটা মনে হয় যেন মানে একই মানুষের মধ্যে দুইটা সত্তা বিরাজ করে। এটা কি স্কিজোফ্রেনিয়ার মতন কিছু, যে একজন সে এক এক সময় এক এক রকম মনে করে? না, সৃজন ফিলিয়াটা বাইপোলার ডিসঅর্ডারের মেইন জিনিসটা দ্বৈত সত্তাই। ব্যাপারটা এরকম যে একটা মানুষের ভিতরেই দ্বৈত সত্তা, একটা সময় প্রচন্ড ডিপ্রেশন কাজ করে, আরেকটা সময় তার মধ্যে অদ্ভুত কনফিডেন্স কাজ করে যে আমি সব পারবো, আমার যত ডিপ্রেশন সব চলা মানে সব উড়াই দিব, এই টাইপের। এই যে মানে দুইটা সত্তা, এটাকে কি বলা হয় বাইপোলার ডিসঅর্ডার, মানে আচ্ছা, এই তাহলে এক দ্বৈত ধরনের দুইটা দুইটা ভিন্ন মানসিকতা এক্সট্রিম তাদের মাঝে বিরাজ করে, বাট ভিন্ন ভিন্ন সময়ে। যে শুধু
শুধু লেখকদের হয়, ক্রিয়েটিভ মানুষদের হয় তা কিন্তু না, বাইপোলার ডিসঅর্ডার যে কোনো সাধারণ মানুষের হতে পারে। তা আমার মেইন কনসার্নটা ছিল বাইপোলার ডিসঅর্ডার না, আমার মেইন কনসার্নটা ছিল রাইটার্স ব্লক নিয়ে। এটা ওয়ান কাইন্ড অফ মেন্টাল ইলনেস, এবং সেখান থেকে আমার সিলভিয়া প্ল্যাথকে জানা। তো রাইটার্স ব্লক ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু ক্রিয়েটিভ মানুষদের হয়, মানে যারা লেখে তাদেরই রাইটার্স ব্লক হয়। সাধারণ মানুষের সাথে ক্রিয়েটিভ মানুষের তাহলে ডিফারেন্সটা কোথায়? মানুষ এখানে আমি আসলে ক্রিয়েটিভ মানুষ বলতে বোঝাই আমরা সবাই বর্ন টু ক্রিয়েটিভ কোনো না কোনো জায়গা থেকে, কিন্তু আমি এখানে ক্রিয়েটিভ মানুষ বলতে বোঝাচ্ছি যারা প্রফেশন এবং প্যাশনটাকে ক্রিয়েটিভ জায়গায় নিয়েছে, যেমন ছবি আঁকা, লেখালেখি করা, কি বলবো, গান লেখা, গান গাওয়া, আর্টিস্ট যেটাকে আমরা শিল্পী সত্তা বলছি, সেটাকে যারা যারা যেটাকে ক্যারিয়ার হিসেবে নিয়েছে, এক ধরনের প্রফেশন, রাইট। তাহলে তাদের তো তাদের জন্য এই জিনিসটা এক ধরনের আত্মহত্যার শামিল, কারণ তাদেরকে যদি পেশার খাতিরে সৃষ্টিশীল হতে হয়, তাহলে তারা যদি সেই সৃষ্টিশীলতার মধ্যে আটকে যায়, যদি সৃষ্টিশীল হতে না পারে, তাহলে তো তাদের এক ধরনের শব্দটা কি হবে এখানে, এক ধরনের পেটে লাথি পড়ে এভাবে, মানে একদম খুব নিরেট বাংলায় বলতে গেলে। হ্যাঁ, এটাই কিন্তু হয় আসলে, ব্যাপারটা এরকমই। কিন্তু এটা থেকে উঠার জন্য কিন্তু মানে বাইপোলার ডিসঅর্ডারকে যেমন বললাম যে কাউন্সিলিং বা হ্যাঁ ওষুধ খাওয়া ইত্যাদি করা যায়, কিন্তু রাইটার্স ব্লকের সবচেয়ে বড় ব্যাপার, রাইটার্স ব্লকে কোনো ওষুধ নাই, যা করতে হবে নিজেকেই করতে হবে। নর্মাল একটা কথা বলি, আজকে আমার ফেসবুক লাইক, ধরেন ফেসবুকে আমরা যারা লেখালেখি করি তাদের ব্যাপারেই ধরি, যে ফেসবুকে লাইক আমার একটা পোস্ট দিলাম, নর্মাল একরকমের ভালোবাসা বা যেরকমই আমার পছন্দের পোস্ট দিলাম, আমি 1000টা লাইক পাইলাম। তো কালকে এই সেন্স আমি দেখলাম, আমার খুব শখ হয়ে গেল, আমি তখন মানুষের জন্যই লেখা শুরু করলাম যে হ্যাঁ আমি এই ধরনের পোস্ট দিলে আমি দেখতে পাচ্ছি আমার প্রচন্ড লাইক আসতেছে, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, এরকমই হুট করে একটা সময় মানুষও তো একঘেয়েমি, এক জিনিস বারবার করতে যাবে না, তখন হুট করে আপনার লাইকটা কমে যাবে, এবং তখন আপনি একটা সময় এরকমও হয়, মানে আমার দেখা মানুষ এবং আমার নিজের জীবনে ঘটা কাহিনী, যে আমরা ফেসবুকের সামনে বসে আসছি যে একটা লাইক আসবে কিনা, একটা লাইক আসতেছে না কেন, এত কম লাইক আসতেছে, মানে এটা খুব সিম্পল একটা ব্যাপার বলতেছি। তো এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ রাইটার্স ব্লক, এবং এটা জিনিসটা রাইট। আমি আমার একটা ফ্রেন্ডের কথা মাঝে গড়বড় করে। আমার একটা ফ্রেন্ডের কথা বলেছিল, তার সাথে কথা বলতে বলতে আমি একদিন মনে হচ্ছিল এক ধরনের বচন আবিষ্কার করেছিলাম, সেটা হচ্ছে সচেতনতা স্বতঃস্ফূর্ততা নষ্ট করে। এটা হচ্ছে জাস্ট 3-4 শব্দের একটা বাক্য। মানে স্বতঃস্ফূর্ততা, বা আমি যদি আমরা এটাকে সৃষ্টিশীলতার সাথে তুলনা করি, তাহলে আম, স্বতঃস্ফূর্ততাই হচ্ছে, আমি বলবো যে সৃষ্টিশীলতার উৎস। মানুষ যখন সৃষ্টিশীল হয়, এটা আসলে ইচ্ছাকৃতভাবে সৃষ্টিশীল হওয়া যায় না, এটা অটোমেটিক্যালি হইতে হয়। আর যখন মানুষের মনের ভিতরে সামহাও ওই আম, আগ্রহটা কাজ করে যে আমাকে এখন সৃষ্টিশীল হইতে হবে, এক ধরনের বাধ্যতামূলক সৃষ্টিশীলতা, তখন আর মানুষ কিন্তু সৃষ্টিশীলতা মনে হয় আর চর্চা করতে পারে না। আমার মনে হয় ব্লকটা সেখান থেকে আসে। আর এই প্রেশারটা যখন আসে, মনে করেন কোনো ধরনের ডেডলাইন আছে, বা আপনি যেরকম বললেন যে এক ধরনের আগ্রহ আছে কিন্তু আগ্রহটা আসলে মিটছে না, তখন থেকেই মনে হয় মানুষজন আসে এক ধরনের ব্লকের সম্মুখীন হয়, তাই না, যারা সৃষ্টিশীল। এখন ভাইয়া একটা ব্যাপার আমাকে বুঝতে হবে, যদি আমি প্রফেশন হিসেবে নিই জিনিসটার প্রতি কিন্তু আলাদা রেসপন্সিবল পড়ে যায়। কারণ দেখেন আমার ডেডলাইনের কথাই, মানে আমাকে এই আর্টিকেলটা, আচ্ছা আমি নর্মালি একটা কথা বলি, আমি কারো ইন্টারভিউ নিলাম যে স্টোরি করব তাকে নিয়ে, এখন তারও একটা কি বলবো আশা থেকে যায় আমার স্টোরিটা কভার হবে, এবং তখন ওই মুহূর্তে আপনার হয়তো আপনি লিখতে পারতেছেন না, কিন্তু ওই মানুষটা আপনার প্রতি এক্সপেক্ট করতেছে যে আপনার আপনার লেখা আপনাকে লিখতে হবে। তো এই দুইয়ের একটা সংঘর্ষ পড়ে। তো তখন যেটা হয় যে ওই সময় লেখক যেটা করে সেটা হচ্ছে যে যখনই তার একটা করে লাইন মাথায় আসে, মানে কিভাবে সামলায় সে, একটা করে লাইন মাথায় আসতেছে সে টুকটুক করে লিখে ফেলতেছে, ওটাই মানে ওটার জন্য ওয়েট করতেছে না যে আবার খারাপ হচ্ছে না গাঁজাখুরি হচ্ছে, এটা নিয়ে আমি চিন্তা করতেছি না, এটা লিখে ফেলতেছি। আচ্ছা, যাই হোক, মানে তো আমরা এই পার্টিকুলার বিষয়টা নিয়ে আসলে অনেক দূর যেতে পারি। পুরো জিনিসটাই এক ধরনের
সৃষ্টিশীল শিল্পকর্মীদের বা সৃষ্টিশীলতা চর্চাকারীদের সমস্যা, প্লাস ইউনো এক ধরনের সাইকোলজির এক ধরনের ওভারল্যাপিং বর্ডারে আমরা কথা বলতেছিলাম এতক্ষণ। তো যেহেতু পার্টিকুলারলি এই সিরিজটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, আমরা মনে হয় আলোচনা অন্যদিকে নিতে পারি। আহ, আপনি সিলভিয়া প্ল্যাথের যে আহ, মানে বই যেগুলো পড়েছেন, তার মধ্যে সবচেয়ে আপনার কাছে কোনটা উল্লেখযোগ্য মনে হয়েছে এবং তার বিষয়বস্তু কি ছিল? তো কবিতার মধ্যে অনেকগুলোই উল্লেখযোগ্য। কবিতার ম্যাক্সিমাম হচ্ছে তার, আমি বলবো যে নারীবাদী অনেক কবিতা লিখেছে, আমি নাম বলতেছি। আমি যে লাস্ট আমার স্ট্যাটাসে যেটা লিখেছিলাম সেটা ছিল একটা নোভেল হচ্ছে, ওই নোভেলটার কাহিনীও কিন্তু একটা মেয়েকে নিয়ে, যে হচ্ছে আমার কি বলে ওই ডিপ্রেশন, মানে সিলভিয়া প্লাথ সারাটা জীবন একটা থরলি ডিপ্রেশনের মধ্যে পড়ছে। তো তো ওই জিনিসটা ওটা উঠে আসছিল বেলজার উপন্যাসটার নাম। বেলজার মানে হচ্ছে তুমি একটা জারের মধ্যে বন্দি, এই টাইপের কথাবার্তা ছিল, মানে পুরো বাংলা কোনো অনুবাদ এখন পর্যন্ত হয়নি, এটা আমি পাইনি, আমি ইংলিশে দেখেছিলাম। আর সিলভিয়া প্লাথের আমি যদি বলি, ওর নাম করা যে কবিতাগুলো, একটা ছিল আমি বলি ম্যাড গার্লস লাভ সং, এরকম একটা ছিল, এটাও একটা মেয়েকে নিয়ে। এটা এরকম খুব বেশি, আমি বললাম তো খুব বেশি যে পড়ছে তাকে নিয়ে সেটা না, আমার মেনলি তাকে নিয়ে ইন্টারেস্টটা হয়েছিল তার এই লাইফ স্টোরিটা নিয়ে। এরকম ভার্জিনা উলফ তো অনেক বিখ্যাত নারীবাদী লেখকরা। আচ্ছা, তো যেহেতু আপনি কয়েকবার শব্দটা উচ্চারণ করেছেন এবং আমি আসলে জানতে আগ্রহী, সেটা হচ্ছে এই যে নারীবাদের সাথে সিলভিয়া প্লাথের লেখার মূল সংযোগটা কি এখানেই, যে সিলভিয়া প্লাথ একজন নারীবাদী লেখিকা ছিলেন এবং নারীবাদের প্রসারে বা প্রচারে ওনার লেখাগুলি গুরুত্বপূর্ণ ছিল? লেখালেখিটা শুরু করেছিল, ওই সময় একটা নারীকে কখনো স্বতন্ত্র কবি হিসেবে ধরা হতো না। এবং এটাও তার একটা বিশাল কারণ ছিল, মানে তার হাজবেন্ড যতটা হচ্ছে সবার কাছে প্রমিনেন্ট ছিল, টেড টেড ওর নাম, টেড হাউস, মানে উচ্চারণটা টেড হাউজেস এরকম একটা নাম। ওই সময় যেরকম প্রচলিত ছিল, সিলভিয়া প্ল্যাথ কিন্তু ওই লেভেলের ফেমাসটা পায়নি। এটাও তার অন্যতম একটা কারণ ছিল তার ফ্রাস্ট্রেশনের, যে সে তার অনেক প্রতিভা থাকা সত্ত্বেও সেটা পায়নি। তো সিলভিয়া প্ল্যাথকে নারীবাদী বলা হয়, হ্যাঁ নারীদের নিয়ে সে লিখেছে, এটা একটা বিশাল নারীবাদের জায়গা। বেশি নারীবাদ বলা হয় যে সে ওই সময় স্বতন্ত্র লেখিকা হিসেবে নিজেকে উপস্থাপিত করতে পেরেছিল ওই সময়টাতে, এই হিসেবে। এমনি সেটা কত সালের কথা? ওই সময়টা মানে কত সালের কথা? 60-এর দশকে? 60-এর দশকেও মহিলাদেরকে আম, মানে নিজস্বতা নিয়ে লিখতে দেওয়া হতো না? ও মরেছে হচ্ছে 63 সালে, লেখালেখি শুরু করছে হচ্ছে 40-50 থেকে এরকম, 50 দশক থেকে। মানে মারা গেছে হচ্ছে 63-তে, 63 or 64, আই জাস্ট ফরগট। তো তো নারীবাদের জন্য সময়টা আসলে খুব খুব মানে কি বলবো, শুরুর দিকে ছিল এবং সমস্যা সংকুল ছিল। সেকেন্ড ওয়েভ সেকেন্ড ওয়েভ কথাটা আসলেই মনে হয় যেন দেয়ার ওয়াজ এ ফার্স্ট ওয়েভ। আমি আসলে নারীবাদের সম্পর্কে এইভাবে ঐতিহাসিকভাবে জানি না, সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে নারীবাদ নিয়ে কথা বলা কিছুক্ষণ যায় আমার কাছে খুব আগ্রহ লাগছে, কারণ আমি শিওর আমার মতো যারা তেমন একটা জানে না তারাও হয়তো আগ্রহী হবেন। তো ফার্স্ট ওয়েভ বলতে কি ওই যে 1920-এর দশকের কথা বলছেন? 1920-এর দিকে, তাই না? 1920, 10, ওই সময়টাতে ওই যে আমেরিকায় সাফ্রগেটরা যারা শুরু করেছিল। আচ্ছা, আর সেকেন্ড ওয়েভ আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে? দ্বিতীয় বিশ্বযুদ্ধটা হচ্ছে 60 সালের দিকে। ওইটা ছিল ও ফার্স্টের ওয়েভের আরেকটা ছিল লিগাল ইস্যু, নারীদের আইন অধিকার। এই তিনটা ছিল: ভোটাধিকার, পারিশ্রমিক সমান পাবে, আইন অধিকার।
আর সেকেন্ড ওয়েভে জিনিসটা আরো বেশি প্রসারিত হয়, এবং এখন তো মনে থার্ড ওয়েভ চলতেছে যেরকম। আর সেকেন্ড ওয়েভে জিনিসটা এরকম পায় যে সে হচ্ছে প্রপার্টিতে সমান অধিকার চাবে, ডোমেস্টিক ভায়োলেন্স সে হইতে মানে তখন থেকে শুরু হয় যে তা ডোমেস্টিক ভায়োলেন্স বিরুদ্ধে দাঁড়াবে। ম্যারিটাল রেপ যেটা মানে এখনো চলতেছে, ওইটার সংগ্রামটা কিন্তু ওই 60 সাল থেকে শুরু হয়েছে, যে একটা স্ত্রীর শরীর স্বামী যতই ওই বিয়ে করে তার সম্পত্তি কখনো স্ত্রী হতে পারে না। এই জিনিসটা সেকেন্ড ওয়েভের ছিল। তবে সেকেন্ড ওয়েভের ধারণা আস্তে আস্তে অনেক না, আপনি আপনি ক্লিয়ারলি আমার চেয়ে বেশি জানেন, সেই জন্য আমি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, এবং যারা আমার মতন আপনার চেয়ে কম জানে তাদের জন্যই আসলে আমার প্রশ্নগুলো করা। তো এই যে থার্ড ওয়েভের কথা বলছেন, এই থার্ড ওয়েভের শীর্ষে কারা আছেন বা কারা এটাকে আসলে লিড দিয়ে যাচ্ছেন, বা এ ধরনের আদৌ কোনো লিডিং কনসেপ্ট কি আদৌ বিদ্যমান কিনা? মানে এটার একটা মানে আমি এটাকে কি বলবো, যে 19 থেকে এটা শুরু হয়েছে। এটার মেইন জিনিসটা হচ্ছে ফেমিনিস্ট অ্যাক্টিভিটি এবং স্টাডি, মানে সারা বিশ্বের সব মানুষের মধ্যে ফেমিনিজম ধারণাটাকে চেতনা করা, এবং যে কোনো পুরুষও যেন ফেমিনিজম সত্তাকে, মানে ফেমিনিজম কোনো বায়োলজিক্যাল ইস্যু না, এটা যে আইডিওলজিক্যাল ইস্যু, এটা হচ্ছে থার্ড ওয়েভের মূল জিনিস। এবং আচ্ছা আমি নামটা ভুলে গেছি, থার্ড ওয়েভের সূচনাটা কি জানি নাম, ওই যে একদম একটা কথা কি, মানে আমি যেটা সবাইকে বলি, ধর্ম ধর্ম বিষয়টা কোনো ইজম কিন্তু সাপোর্ট করে। হুম, আচ্ছা, এখানে আপনাকে একটু থামাই, আপনাকে একটু পজ করি। আমি আমি আম, আসলে যেটা বলতে চাচ্ছি, আমি আমার কথা শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আজকের এপিসোডে আমি ধর্ম নিয়ে কিন্তু নতুন করে কোনো কথা শুরু করি নাই, করতে চাচ্ছিলামও না। কিন্তু আচ্ছা উনি আমার অতিথি যদি বলতে চান এই ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, এবং আমি তো আসলে এক পায়ে খাড়া এসব নিয়ে কথা বলার জন্য। সুতরাং আমি আবার আপনার কাছে যাচ্ছি। আপনি যেটা বলছিলেন সেটা কন্টিনিউ করেন, আমি কিন্তু আপনাকে বাধা দিচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। দিতে হবে, আমাদের মধ্যে সেই জিনিসটা নাই, আমরা সাদা চোখে যেটা বুঝছি না। এবং সবচেয়ে একটা বড় হয় যে পুরুষতন্ত্র একটা রাজত্ব। আচ্ছা, আমি একটুখানি পজ করি আপনাকে, কারণ আমাকে কয়েকজন বললেন যে কিছুই নাকি শোনা যাচ্ছে না।
হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। না, আসছে, শব্দটা তো ঠিকই আসছে, আমি জানি না। অনেকে বলছেন কথা শুনতে পাচ্ছেন না, আসলে নেটওয়ার্কের সমস্যার কারণেই সম্ভবত, যদিও আমি শুনতে পাচ্ছি। আপনি মাইক্রোফোনটা আপনার মুখের একটু কাছে যদি নিয়ে যেতে কথা বলতে পারেন, তাহলে মনে হয় একটু শোনা যায়। হ্যাঁ, এখন মনে হয় একটু ক্লিয়ার। অনেক পুরুষই ফেমিনিস্ট, আমি এটা অস্বীকার করছি না, কিন্তু মেইনলি যে তন্ত্রটা চলছে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটা যদি মেনে নেয় ফেমিনিজমকে, ওদের মনে হবে যে রাজত্ব হারিয়ে ফেলেছে, এরকম একটা ইস্যু। তো এই কারণে ফেমিনিজমটাকে অনেক সময় সাপোর্ট করে না। এবং একটা বিষয় বলি আপনাকে, এই আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা, সিলভিয়া প্ল্যাথি বলি বা ভার্জিনি উলফি বলি, তাদের ডিসঅর্ডার, হ্যালো, হ্যাঁ, বাইপোলার ডিসঅর্ডার, এই সব কিছু কিন্তু তাদের মধ্যে একটা কমন বিষয় ছিল, তারা কিন্তু ফেমিনিস্ট ছিল। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, রাইট। ওকে। আর এটা একটা ইস্যু ছিল যে ফেমিনিস্ট হওয়ার জন্য ভার্জিনা উলফের লাইফটা একটু আমি বলি, যেহেতু এতক্ষণ বাইপোলার ডিসঅর্ডার নিয়ে কথা বলছিলাম, ওর কথা একটু না বললে হবে না। সে তো খুব নাম করা নারীবাদী ছিল, কিন্তু তার বাবা ছিল প্রচন্ড ডোমিনেন্ট। এবং সে যখন তার বাবার দুইটা বিয়ে ছিল, বাবা যখন মারা যায়, সে তার দুইটা বিয়ে না প্রেমিকা ছিল, আমি নট শিওর অ্যাবাউট দ্যাট, তার মানে স্টেপ ব্রাদার দ্বারা সে হচ্ছে রেপড হয়, এবং তারপরে ফ্রাস্ট্রেশনটা শুরু হয়। পরবর্তীতে সে খুবই বন্ধুত্বপূর্ণ একটা স্বামী পেয়েছিল, কিন্তু তার ওই ফ্রাস্ট্রেশনটা কাটেনি এবং সারাটা জীবন তাকে বয়ে বেড়াতে হয়েছে। এবং তারপরে বায়োপোলার ডিসঅর্ডার ছিল, এবং একটা দিন দেখা গেল সকালবেলা উঠে সুসাইড নোট লিখে সে হচ্ছে পানিতে লাইফ দিয়েছিলাম। তো সবারই এই একই কথা ছিল যে এই যে ফেমিনিস্ট সিলভিয়া প্ল্যাথ বা ভার্জিনা উলফ, এদের লাইফের এই যে মেন্টাল ইলনেস, এটার মেইনলি একটা রিজন ছিল, সেটা হচ্ছে পুরুষ ডোমিনেন্ট প্রক্রিয়াটা। যে তারা হয়তো ওখান থেকে এমন কিছু অ্যাবজর্ব করতে পারে নাই, তারা তাল মিলে চলতে পারে নাই, এবং তাদের সঙ্গে তাদের হাজবেন্ডদের সম্পর্ক ডিস্টেন্সটা, যদিও ভার্জিনা উলফের ক্ষেত্রে এটা না, সিলভিয়া প্ল্যাথের ক্ষেত্রেই বলতেছি, এই যে ডিস্টেন্সটা, এটা সমস্যা হয়েছিল বলেই হয়তো তাদের মেন্টাল ইলনেসের ওয়ান অফ দ্য রিজন। এবং বিশ্বে নারীরা বেশি মেন্টাল ইলনেসে থাকে, তারও একটা বিশাল কারণ হচ্ছে নারীদের, আমাদের থরলি যে প্রত্যেক মাসে যে মেনস্ট্রুয়েশন এবং প্রেগনেন্সি, এগুলোর মধ্যে দিয়ে আমাদের যেতে হয়, এটা মেন্টাল ইলনেসের একটা একটা সময় আসে। এবং বাচ্চা হওয়ার সময় তো বলাই হয় যে ব্লু বেবি নামে একটা রোগী হয়, এটাও হয়, মেন্টাল হয়, ইলনেস। আমি এটা কথা পড়েছি, কারণ আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট ছিল, আজকে থেকে 3-4 বছর আগে, 3 বছর আগে, আমাদের কাছে এখানকার ব্রিটেনের হেলথ সার্ভিস থেকে রেগুলার আমাদের কাছে ইনফরমেশন পাঠানো হতো। সেখানে স্পেসিফিক্যালি বলা ছিল, এটাকে বলা হয় ডেলিভারির পরপরই মহিলারা এক ধরনের মানসিক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এটাকে বলে বেবি ব্লুজ। কোনো একটা কারণে প্রেগনেন্সির সময়ে তাদের যে হরমোনাল ব্যালেন্স থাকে, পরে হরমোনাল ব্যালেন্সটা অন্যরকম হয়ে যাওয়ার পরে মানসিক নানান রকম ইউনো, হঠাৎ করে একটা চেঞ্জ, একটা মানুষ প্রেগনেন্ট ছিল, ডেলিভারির পরে হঠাৎ করে একটা বাচ্চা দেখা যাচ্ছে এবং তাকে টেক কেয়ার করতে হচ্ছে সবসময়। হাজব্যান্ড এবং বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাওয়া যায় না, সেই কারণে মেয়েরা নানান ধরনের মানসিক চাপের মুখে পড়ে এবং ডিপ্রেসড হয়ে যেতে পারে। এটাকে মনে হয় বেবি ব্লুজ, এটা কথা বলছিলেন মনে হয়। হ্যাঁ, বেবি ব্লুজ, আমি ব্লু বেবি উল্টা বলে ফেলছি, বেবি ব্লুজ, হ্যাঁ এটার কথাই বলছিলাম। তো এই সময়টা সবচেয়ে বেশি দরকার কিন্তু স্বামীদের সাপোর্ট। এবং বাংলাদেশের নারীরা, ইনক্লুডিং মাই মাদার, সাপোর্টটা আসে না, এটা একটা বিশাল কারণ। বাচ্চা হয়ে যাওয়ার পরে বাবা, স্বামী চলে যায় চাকরির ক্ষেত্রে চলে যায়, এবং মাকে দেখার কেউ থাকে না। তো এই যে ইলনেস গুলো, আমি মেন্টাল ইলনেস ওমেনদের বেশি হয়, এই যে একটা তো ইনফরমেশন, যে ওয়ার্ল্ড বেস একটা নর্থ আমেরিকান, আমি একটু আগে আপনার সাথে এই ভিডিওতে বসার আগে কিছু দেখছিলাম, এই কি বলে সমীক্ষাগুলো, এই যে বেশি হয়, এটা এগুলো কিন্তু কারণ আছে, যে আমাদের সোসাইটির এই কিছু বিষয়গুলো, মানে মেন্টাল ইলনেস, মানে নারীদের এই মানসিক রোগটা বেশি হওয়ার, মানসিক কষ্টগুলো বেশি হয়, এবং আমাদের দেশে মানসিক নির্যাতন সবচেয়ে বেশি হয়। যৌন নির্যাতনের পরপরই মানসিক নির্যাতন। ওয়েল, আমি দৈহিক আমি আমার তো মনে হয় যে মানে বিশ্বে এবং বিশেষ করে বাংলাদেশে নারীরা যেই ধরনের
সামাজিক এবং নানান রকম সমস্যার মুখে পড়ে এবং নির্যাতিত হয়, সেই তুলনায় তারা যে মানসিক সুস্থতা বজায় রেখে জীবন যাপন করে, এটা তাদের জন্য একটা বিশাল ক্রেডিট আমার বলে মনে হয়। এটা তো পুরুষরা আমার মনে হয় এর অর্ধেক নির্যাতন তাদের উপর হলেও তারা এটা সহ্য করতে পারতো না এবং সম্ভবত পাগল হয়ে যেত। দেখেন ভাইয়া, একটা নর্মাল কথা বলি, এই যে আমি রাত মাঝে মাঝে আমার অফিস শেষ করে রাত করে বাসা ফিরতে দেরি হয়, তো আমাকে অনেক ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয় নিচ থেকে। মানে আমার হয়তো নিচে আঙ্কেল দাঁড়ায় আছে, হুট করে বললো তোমার অফিস শেষ হচ্ছে, বলে হ্যাঁ আঙ্কেল অফিস তো 7টার সময় শেষ, আমি হয়তো একটু, তখন আমাকে বলতে হয় তাহলে এত রাত হলো কেন, আমার কোশ্চেনটা আসে। মানে এই জবাবদিহিটা মানে আমি জানি আঙ্কেলের না। আঙ্কেলের কি দায়িত্ব যে আপনি কখন অফিস থেকে ফিরে কোথায় যাচ্ছেন সেটা তার কি, মানে দারোয়ানগিরি করা এটা কি তার দায়িত্ব? তাকে দেওয়া হয়েছে কোনোভাবে এই দায়িত্ব? আহ, আমি জানি না এটা হয়, এবং আমার ফাদার এই কারণে আমাকে বলছে যে তাদের ইমেজ নিয়ে মাঝে মাঝে অনেক প্রবলেম ক্রিয়েট হচ্ছে, যে মেয়ের অধ্যত পারে। আমি একটু বহিমিয়া টাইপের, এটা অস্বীকার করে লাভ নেই, আমার ঘোরাঘুরি করতে প্রচন্ড ভালো লাগে। আমি একলা একলা বিভিন্ন জায়গায় দেশে ঘুরে বেড়াই, রাত হোক দিন হোক আমার কিছুই যায় আসে না। আমার এমনও টাইম গেছে আমি রাত 3টার সময় একলা একলা বাসায় আসছি। মানে আমাদের সোসাইটি কিন্তু, আমি যে যখন রাত 3টায় বাসায় আসছি, আহ, আমি ওরকম কোনো প্রবলেমের মুখোমুখি হই নাই। তার মানে এটা না সেদিন হই নাই, সেদিন কোনো প্রবলেম থাকে নাই, কোনো ছেলে ওরকম নাই, আমাকে কোনো প্রশ্নের মুখোমুখি সেরকম হতে হয়নি, কারণ তারা ঘুমাইছিল। কিন্তু পরের দিন সকালে যখন আমার কথা জানলো যে আমি আসছি বাসায়, এবং তখন বললো তাহলে কখন আসলো, আমরা তো সকালে দেখলাম, রাতে তো দেখলাম না, তখন রাত 3টার সময়। হ্যাঁ, তারা কি তখনই মানে মানে শুরু সিসিটিভির হয়ে সামনে গেছে। বসে থাকে কখন আপনি বাসা থেকে ফিরেন, এটা মানে মনিটর করার জন্য? তাদের কি আর খেয়ে দেয় কাজ নাই কোনো? ভাইয়া শুধু এটা না, আমার ফেসবুকে না ছেলেদের সাথে, আমি থার্ড ইয়ার না ফোর্থ ইয়ারে থাকতে আমি একটা ছবি দিয়েছিলাম আমার তখন তৎকালীন বয়ফ্রেন্ডের সঙ্গে। তো সেটা নিয়ে আমার মামি, আমার আত্মীয়, আমার বাসায় এসে আমার মাকে যাতা কথা বলে গেছে যে কেন ফেসবুকে, মানে আমার ভার্চুয়াল লাইফটাও হচ্ছে মানে ফ্যামিলি লাইফের সাথে মিশায় ফেলে। মানে ভার্চুয়াল লাইফে আমি কি করব কি লিখবো, এই জিনিসটা ফ্যামিলি লাইফে এসে আমার মা বাবাকে জানাবে। এবং যেটা হয়, আমি আমার মা বাবাকে সবসময় এর মধ্যে ঢুকাতে চাই না, কিন্তু ওই যে বললাম ওই আর ওয়েল, কি, এটা এটা হুট সেই করে ফেলে। মাতব্বরি সিনড্রোমের অংশ। মানে সবাই মনে করে সমাজ তাদেরকে একটা দায়িত্ব দিয়েছে বা নিজেই নিজের ঘাড়ে দায়িত্ব নিয়ে নেয় যে ইউনো যাদের উপর এই ধরনের অযাচিত হস্তক্ষেপ করলে বা অযাচিত নাক গলালে যাদের পক্ষে মানে কি বলবো এটাকে কামব্যাক করা সম্ভব না, প্রতি উত্তর দেওয়া সম্ভব না, তাদের উপরে কিন্তু নির্যাতনগুলো চলে। ধরেন একজন ডাকসাইটে মহিলা ব্যবসায়ী যদি কেউ হয়, তাকে কিন্তু এই ধরনের কথা খুব বেশি লোক বলার সাহস পাবে না। আর রাইট। অথবা একজন পুরুষ বা একটা ছেলে কিন্তু এই ধরনের কথা খুব বেশি শুনবে না। এখানে আবার আমরা মনে হয় ওই যে উইমেন এম্পাওয়ারমেন্টের কনসেপ্টের দিকে চলে যাচ্ছি হয়তো। হ্যাঁ, এটা একটা খুব ভালো বিষয়। একটা কথা সত্যি ভাইয়া, নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতেই হবে। এটা এটা আমার বিশ্বাস। মানে একজন হোম মেকার, হ্যাঁ ঠিক আছে, সে যদি চয়েস করে হোম মেকার হয়ও, সে যেন কোনোভাবেই অর্থনৈতিকভাবে ডিপেন্ডেন্ট না থাকে। মানে সমস্যাটা আমি হচ্ছে আপনি আমার, যখনই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী শব্দটা উচ্চারণ করবেন, পুরুষের যে কি বলবো বদ্ধ মানসিকতা, সেই মানসিকতার সাথে সাথে কিন্তু সে চিন্তা করে ফেলবে বা কল্পনা করে ফেলবে আম, অর্থনৈতিকভাবে স্বাধীন নারী মানেই হচ্ছে যারা পুরুষের সাথে একসাথে থাকে না এবং যারা তাদের নিজেদের জীবন নিজের মতন যাপন করে এবং সংসার পরিবারের যে ধারণা সমাজ আমাদের উপর চাপিয়ে দিয়েছে সেই ধারণাগুলি ভেঙে যাবে এবং সমাজ ভেঙে পড়বে, মানুষের কি বলবো প্রজনন আর হবে না, মানুষের সংখ্যা আর বাড়বে না, অনেক ধরনের প্যানিক সিচুয়েশন তাদের মাথার ভিতর দিয়ে 1 সেকেন্ডের ভিতর দিয়ে খেলা করে চলে যায়। সো এটার সাথে ফাইট করা তো খুব ডিফিকাল্ট, তাই না? আহ, ভাইয়া এখন আমি বলতেছি ফাইট করা ডিফিকাল্ট, ঠিক আছে, মানে বাংলাদেশে, আচ্ছা ভাইয়া আমাকে একটা কথা, আপনার কি মনে হয় বাংলাদেশে যে আমাদের রুরাল এরিয়ার যে মানুষগুলো, শহরের এরিয়াতেও এই যে মানুষগুলো এই বদ্ধমূল ধারণা করে, তারা কি অশিক্ষিত? তারা কি সত্যি তারা এডুকেটেড না? তারাও তো কো এডুকেশনে পড়েছে। মানে আমি বুঝলাম না, তারা যখন একটা মেয়ের সঙ্গে কোরিলেশন করতেছে, তার সিজে 3.98, মেয়েটার সিজে 3.93, বা ধরলাম মেয়েটার সিজে 3.98, ছেলেটার সিজে 3.93, সে যদি চাকরি করে তাহলে মেয়েটা ওই 3.9 এর সিজনে কেন ঘরে বসে থাকবে, কেন স্বাবলম্বী হবে না? মানে এই চিন্তাটা কেন আসছে না, আপনার কি মনে হয়? এখানে এখানে দুইটা কোশ্চেন চলে আসছে আসলে। একটা হচ্ছে যে আম, উম, এটা আসলে কি বলবো ডিফিকাল্ট প্রশ্ন। আম, মানে মেয়েটা সিজিপিএ 3.93-তে সে যদি বেশি হয়,
আহ, সেটা কেন, আর সে কেন চাকরি করতে পারবে না, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস মনে হয়। আপনার প্রশ্নটা আবার একটু করেন ছোট করে। না, আমি বলতেছি যে এটা আমার প্র্যাকটিক্যাল ধারণা থেকে বলতেছি যে দুটো ছেলে মেয়ে, ভালো স্টুডেন্ট মেয়েটা হয়তো ছেলেটা চাইতে বেশি সিজির ক্ষেত্রে। ধরে নিলাম ছেলেটা জব করতেছে, মেয়েটার সাথে বিয়েও হলো তার, মেয়েটাকে সে জব করতে দিবে না, কারণ তার চেয়ে ভালো সিজি নিয়ে মেয়েটা কেন মানে বসে থাকবে, এই ধরনের জিনিসটা কেন একটা ছেলের মধ্যে গ্রো করে, এটা জানতে চাচ্ছিলাম। একটা ছেলে কেন এই ধরনের চিন্তাটা করে। আচ্ছা, এটা আমার মনে হয় এটা হচ্ছে দখলদারি মানসিকতা থেকে। কারণ ওই যে সমাজের যে প্রাচীন পন্থী চিন্তাভাবনা, যেটার কারণে ওই যে আহ, মানে সেকেন্ড ওয়েভে বা প্রথম ওয়েভে নারীবাদীরা যে বিষয়গুলোর সাথে তাদেরকে ফাইট করতে হয়েছিল, আম, যে পুরুষরা নারীদেরকে তাদের সম্পত্তি মনে করে এবং সেটার থেকে স্বকীয়তা অর্জন করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশের যে সামাজিক পরিমণ্ডল, সেখানে পুরুষের সেই মানসিকতাটা সম্ভবত মানে এখনও ওই 100 বছর আগেই রয়ে গেছে। আমেরিকায় বা উন্নত বিশ্বে এটা যদিও কিছুটা চেঞ্জ হচ্ছে, কিন্তু সেখানেও কিন্তু 100 ভাগ পুরুষ বা পুরো সমাজ যে এখনও নারীকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, স্বকীয়তা দিয়েছে, তা নয়। কিন্তু আমার মনে হয় ইংল্যান্ড এদিক দিয়ে অনেক এগিয়ে রয়েছে, বা ইউরোপিয়ান, পশ্চিম ইউরোপ বিশেষ করে, তারা বেশ এগিয়ে আছে। নারীকে তারা মানুষ হিসেবে দেখে, শুধুমাত্র একজন নারী হিসেবে না। বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে আম, বেশ ডিফিকাল্ট। কারণ হচ্ছে ওই যে বললাম, যেহেতু আমাদের ধর্ম, যেহেতু আমাদের সমাজ আমাদেরকে বলে দিয়েছে যে নিশ্চয়ই পুরুষেরা নারীদের উপর কর্তৃত্ব করবে, একদম স্পেসিফিক্যালি লেখা আছে। এবং যেহেতু পুরুষ নারীর কি বলবো, নারীর দ্বিগুণ, অর্থাৎ একজন পুরুষ ইকুয়ালস হচ্ছে দুজন নারী, সেই মানসিকতা যখন তার মাঝে বিরাজ করে, তখন তারা সম্ভবতভাবে দেখে। প্লাস আরেক ধরনের, অনেক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্স তো থাকেই, যে একজন মেয়ে যদি একজন পুরুষের চেয়ে বেশি আর্ন করা শুরু করে দেয়, একটা পুরুষ কিন্তু কখনোই সেটাকে ভালোভাবে নেবে না। আর রেজাল্ট ভালো হওয়ার পরেও পুরুষের তুলনায় নারীরা যদি চাকরি করতে পারছে না, এটা হচ্ছে সমাজের স্ট্রাকচারের আমার মনে হয় অংশ। যে সমাজটা যেহেতু পুরুষ শাসিত সমাজ, পৃথিবীটা যেহেতু পুরুষ শাসিত, সুতরাং যে কোনো আম, পেশা বা চাকরি, সেখানে যে হায়ারার্কিটা বিরাজ করে, সেই হায়ারার্কিটা হচ্ছে পুরুষ শাসিত। দ্যাট মিনস ওখানে কোনো নারী যদি এসে পুরুষের সমকক্ষ, যেগুলো অ্যাকচুয়ালি পাওয়ার পজিশন, মনে করেন এক্সিকিউটিভ পজিশন, ধরেন ম্যানেজার, ডিরেক্টর, এইসব পজিশনে, এটা হচ্ছে বয়েজ ক্লাব যেটাকে ইংরেজিতে বলে, ছেলেরা বসে বসে সব কিছু নিয়ন্ত্রণ করে, পুরো দুনিয়া রান করে। সেখানে কোনো মহিলা যদি আসতে হয়, তাকে পুরুষের তুলনায় দ্বিগুণ স্ট্যামিনা, দ্বিগুণ পাওয়ার তাদেরকে দেখাতে হয়, এবং তাও তাদেরকে অনেক ধরনের কম্প্রোমাইজ করতে হয়, এবং এটা তাদের জন্য কষ্টকর। তো সেইখানে সফল নারী চাকরিজীবী আমার মনে হয় সংখ্যায় তাদের তাদের কম। এই আর কি, এটা হচ্ছে আমার আমার ওপিনিয়ন। হ্যাঁ, ঠিকই আছে, একদম ঠিক। তো মানে এখন আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হচ্ছে, তবুও চেঞ্জ হচ্ছে না, আবার ওরকমই আছে। তো আমি তো ফেমিনিজম বাংলাতে মোটামুটি নারী ওমেন এন্টারপ্রেনারদের নিয়ে কাজ করি, তো দেখতেছি যে অনেকের হাজবেন্ডের সহায়তা থাকতেছে, তারা ওমেন এন্টারপ্রিনারশিপে আসতেছে, এবং যেটা হয় এন্টারপ্রিনারশিপে আসতে গেলে পুঁজি দরকার, সেটা হাজবেন্ডের কাছ থেকে সে সহায়তাটা, ফার্স্ট ধাক্কাটা পাচ্ছে আসলে। আবার অনেকে পাচ্ছে না, অনেকের অনেক কষ্ট করে দেখা যাচ্ছে হাজবেন্ড চলে গেছে বা তার সাথে ডিভোর্স হয়ে গেছে, তারপর সে নিজেকে ঋদ্ধ করার চেষ্টা করতেছে ধীরে ধীরে। তো আমি এই গল্পগুলো শুনি, তো আমার খুব কাছ থেকে শুনে আমার ভালো লাগছে, এবং প্রচুর নারী এই অনলাইন মার্কেটপ্লেস হয়ে মানে প্রচুর নারী হচ্ছে বিজনেসের দিকে ঝুঁকতেছে, এটা আমার কাছে একটা বিশাল বড় পাওয়া আমার এই সময়ের জন্য। তো আহ, ওয়েল, আমি এই এই প্রসঙ্গে আসলে একটা প্রশ্ন করতে চাই। আপনি ওই যে ফেমিনিজম বাংলা কথা বললেন, এবং আপনি বললেন যে নারী যারা এন্টারপ্রেনার বা যারা সফল হচ্ছেন তাদের সাথে আপনি কথা বলেছেন। তো এই প্রসঙ্গে আমি একটা এক ধরনের একটু আপত্তিকর প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আমি কিছুদিন আগে দেখলাম আপনি, আম, আমি নামটাও ভুলে গেছি, মেহেজাবিন বা মারজাহান, এই টাইপের কিছু একটা নাম মনে হয় তার। ওই যে একটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটা সিনেমা বানানো ও হয়েছিল, আচ্ছা, যেটা রুবাইয়াত। রুবাইয়াত, রুবাইয়াত রাইট। রুবাইয়াতের আপনি সাক্ষাৎকার নিয়েছিলেন, এবং রুবাইয়াতের যে সিনেমা, তার যে ইন্টেনশন ছিল, সেটা বাংলাদেশে আমার মনে হয় সাধারণ যে ন্যারেটিভ, সেটার সঙ্গে যায় নাই বিধায় তাকে, তার সিনেমা সম্ভবত ব্যান করে দেওয়া হয়েছিল, এবং রুবাইয়াত সম্ভবত আরেকটা, মেহেরজান। মেহেরজান, রাইট। এই কারণে আমি কনফিউজড হয়ে গেছিলাম যে নামটা কার কোন নাম। যাই হোক,
মেহেরজান সিনেমাটা বাংলাদেশে ব্যান হয়ে গিয়েছিল এবং আপনি রুবাইয়াতের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। তো তার প্রসঙ্গ আনার উদ্দেশ্য হচ্ছে যে তার যে ন্যারেটিভ সে বর্ণনা করতে চেয়েছে ওই সিনেমাতে, সেটাকে আপনি সমর্থন করেন কিনা, অথবা কেন তাকে আপনি সাক্ষাৎকার নেবার মতো গুরুত্বপূর্ণ মনে করেছিলেন? আচ্ছা, ফার্স্ট কথা, মেহেরজান মুভিটা যখন বের হয় তখন আমি হচ্ছে অনেক ছোট। তো ছোট বলতে কি ওইটুকু বোঝার ক্ষমতা আছে যে সেখানে সে বীরাঙ্গনাকে দেখাচ্ছিল যে পাকিস্তানি সেনার প্রতি ভালোবাসার তার জন্য ওয়েট করতেছিল। আহ, এই জিনিসটা হচ্ছে কি, এটা এই পুরো ইস্যুটাই হচ্ছে জাতীয়তাবোধের ইস্যু। যেটা দেখাচ্ছিল স্টকহোম সিনড্রোম, এরকম একটা জিনিস যে যে যাকে রেপ করে তার প্রতি প্রেমে পড়া, এরকম একটা জিনিস। তো এই জিনিসটা সাপোর্ট আর নন সাপোর্টের বিষয় না। আমার মেইনলি আমি মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কিন্তু রুবায়েতের কাছে যাইনি, আমি গিয়েছিলাম ওর আন্ডার কনস্ট্রাকশন মুভি নিয়ে। এবং যেটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে নারীবাদী ফিল্ম একটাও ওভাবে হয়নি। একটাও বলতে কি, নার্গিস করেছিলেন চার সতীনের ঘর বা মেঘলা আকাশ ওই রিলেটেড, কিন্তু ওভাবে পিওর নারীবাদ, মানে নারী যেখানে নারী, নারী যেখানে প্রোটাগনিস্ট, নারী সবকিছু, নারীময়, নারীময় মুভি এরকম। এই সিনেমাটি কি এখন পাবলিক মানে ইয়ে হয়েছে, রিলিজ হয়েছে, নাকি এটা এখনো কাজ চলছে? না না ভাইয়া, আন্ডার কনস্ট্রাকশন মুভিটা রিলিজ হয়েছিল এবং তার ওয়ার্ল্ড প্রিমিয়ারে আমি ছিলাম, এবং তখন ওনাকে খুঁজে পাই বলে টুক করে একটা ইন্টারভিউ নিয়ে নিয়েছিলাম। এবং ওকে ফাইন, আন্ডার আমি এখন কনস্ট্রাকশন, এখন মনে হয় ইট মেক সেন্স, কারণ ছবিটার ট্রেলার আমি দেখেছিলাম। ছবিটার কোয়ালিটি খুব ভালো, প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো। যদিও কন্টেন্টের ব্যাপারে আমি জানি না, কারণ হচ্ছে কন্টেন্ট আমি আসলে সিনেমাটা দেখিনি। এটা কি মানে বাংলাদেশে রিলিজ হয়েছিল নাকি শুধু ওয়ার্ল্ড হ্যাঁ প্রিমিয়ার হয়ে ভাইয়া, শেষ? বাংলাদেশে রিলিজ হয়েছিল, বসুন্ধরা সিটি সিনেমা ছিল। এবং যেটা হয় আর কি, মুভি মেকিং আমার কাছেও ভালো লাগেনি। আমার কাছে মনে হচ্ছিল ধুম করে স্ক্রিপ্টটা আগাচ্ছে, ধুম করে কোথাও একটা থেমে গেল মুভিটা। আপনার এটা মাইক্রোফোন নিয়ে মানে আমি মুখের কাছ থেকে সরে গেছে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ। মাইক্রোফোনটা না মানে এটা, আমি এখন কম শুনতে পাচ্ছি। যাই হোক, তো সিনেমাটা কি ব্যবসা সফল হয়েছিল, মানে এটা কি নাকি লস? নো, আমি যতদূর জানি এই মুভিটা বেশি দিন চলেও নি। ওই চলেনি মানে এক মাসের মতো চলতে পারে, তারপরে হুম। খোঁজ জানি না আমি। আচ্ছা, তো এটা রুবাইয়াতের সাথে তার আগের যে প্রজেক্ট, ওইটা নিয়ে কি কথা বলার সুযোগ হয়েছিল, বা সে কি কোনো ধরনের? আমি ওই সময় হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনের সময় আমি বলছিলাম যে মেহেরজান তো 2011, হ্যাঁ 11 সালে হলো, আপনি 2016-তে এসে কেন মুভি রিলিজ দিলেন, মানে এতটা টাইম কেন নিলেন? তখন হুম। ও আমাকে বলছিল যে ওই লাইনটাই আমি হয়তো পিক করে ওইটার টাইটেল দিছিলাম, যে মেহেরজান আমাকে ভীষণ পজিটিভ হতে শিখিয়েছে। তার একটা বিশাল কারণ হচ্ছে যে মেহেরজানের পরে আমি ভেবেছি যে আমি জানি যে মানুষের কথাতে, মানে তার প্রচন্ড ফ্রাস্ট্রেশন প্রথম কয়েক বছর ছিল। তা হ্যালো, হ্যাঁ। হ্যালো, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওই যে প্রচন্ড ফ্রাস্ট্রেশন ছিল, সে তখন মুভি বানাতে পারতো না, তার কাছে মনে হচ্ছিল মুভি কেউ নিবে কি নিবে না, তার মানে নামাই ফেললো মুভিটা ওভাবে, ওটা ওর কাছে খারাপ লাগছিল। তো তারপর সে বললো যে মানে সে বললো ক্রিয়েটিভ কাজের অনেক মানে হয়। তো সে বললো যে মেহেরজানের ভুল ইন্টারপ্রিটেশন হয়েছে, ব্যাখ্যাটা ভুল হয়েছে, এরকম একটা কিছু। ওয়েল, আমি বলবো যে মানে মেহেরজান সম্পর্কে আমি তো আসলে তখন আমাদের চোখের সামনে, আমরা তখন ব্লগার, এবং আহ, একজন চিত্র পরিচালকের উপর যে স্ট্যাম্পিড হয়েছিল, এই স্ট্যাম্পিড আসলে এই ধরনের, এটাকে কি বলবো, গণপিটুনি যেটাকে বলে আর কি, রীতিমতো গণপিটুনি মেহেরজানের। এবং তার সম্ভবত সে যে ফেরত আসছে 5 বছর পরে, আমি বলবো এটার বিরাট বিরাট ক্রেডিট তাকে দেওয়া যায়। এবং এটা আসলে ইট গোজ ব্যাক টু হোয়াট উই ওয়ার সেইং আর্লিয়ার, মানে মেয়েরা যে প্রচণ্ড অত্যাচার সহ্য করার পরেও টিকে থাকে, এটা হচ্ছে তার একটা প্রমাণ। কারণ ওই ধরনের স্ট্যাম্পিডের শিকার হলে মানুষজন এই ধরনের ক্যারিয়ার ছেড়ে দিয়ে সম্ভবত অন্যদিকে চলে যাওয়ার সম্ভাবনা ছিল, বাট সে ক্যারি করছে এবং সে ফেরত আসছে, উইচ ইজ এ গুড থিং। বাট আশা করি সে এই ধরনের চেষ্টা আর করবে না। আম, কারণ আমি আমি আসলে আমি বুঝতে পারছিলাম না যে রুবাইয়াতকে কেন সাক্ষাৎকার নিতে হবে। বাট আপনি যখন বললেন যে এই যে নতুন সিনেমাটা, এটা হচ্ছে নারীবাদী সিনেমা, সেই কারণে আপনি গেছিলেন, নাও ইট মেক্স মোর সেন্স টু মি। ও আচ্ছা, ওই জন্য আপনি আমাকে মেসেজ দিয়েছিলেন, আমার মনে আছে এখনো। আচ্ছা হ্যাঁ, এটাই রিজন ছিল। কিন্তু অনেকে এটার পরে আমাকে যে কথাগুলো শুনতে হয়েছে যে আমি মনে হয় মানে ফেমিনিজম বাংলাকে হিট করার জন্য রুবাইতকে দিয়ে এই ধরনের কাজটা করাইছিলাম, এই সাক্ষাৎকার নিয়েছিলাম। ব্যাপারটা আসলে ওরকম ছিল না। হিট ফিটের বিষয় আমার কখনোই মাথায় থাকে না। আমি মেনলি যেখানেই দেখি যে নারী একটা ভালো কাজ করতেছে আমি সেখানে টুক করে যাই,
ওদের স্টোরিটা শুনি, ওটাই রুবাইও তো আমার দ্যাটস কাছে গ্রেট, ওরকমই। এটা কিপ দ্যাট অন। ওয়েল, কিছু লোক সবসময় কিন্তু এ ধরনের কথা বলবে, এটা অ্যাভয়েড করা যায় না। যেমন একটা উল্টাপাল্টা উদাহরণ দেওয়া যায়, ধরেন আপনি রিক্সায় করে যাচ্ছেন, কেউ একজন বলে বসবে, ইস গাড়ি থাকতেও রিক্সায় করে যাচ্ছে ফুটানি করার জন্য বা দেখানোর জন্য, বা মানুষের মুখের কথার তো আসলে কোনো কন্ট্রোল নাই, সো তারা মানুষজন বলবে। এবং বিশেষ করে যাদের তেমন কোনো কাজকর্ম নাই অথবা যাদের মধ্যে ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, তারা এই ধরনের কথা বলতেই পারে। সো বলে না। এনিওয়েজ, আমার মনে হয় আমরা পয়েন্টটা মেক করছি। সো আমরা আমাদের আগের কথা ফেরত যাই। আমাদের যদিও বই নিয়ে কথা বলার কথা ছিল, বা বই নিয়ে কিন্তু অনেক আলোচনাটা, কিছু বলে ফেললাম। না না, দিস ইজ গুড। আমার কাছে আলোচনাটা নারীবাদের দিকে গেল, নারীবাদ সম্পর্কে আমি কিছু জানলাম, এবং বাংলাদেশে নারীদের বিশেষ করে যারা অ্যাকচুয়ালি প্রতিবাদী নারী, যারা মেনে নেয়নি তাদের উপর সমাজ যেটা চাপিয়ে দিচ্ছে বা সমাজ যেটা তাদেরকে বলতে চাচ্ছে সেইটার ব্যাপারে প্রতিবাদ করে যাচ্ছে, তাদেরকে যে আপনি হাইলাইট করার চেষ্টা করেন এবং প্রমোট করার চেষ্টা করেন, এটা আসলে খুবই কমেন্ডেবল। ইনফ্যাক্ট আপনি যে কাজটা করেন এটা আমি অনেক আগে আমার মনে ছিল, বাট রিসেন্টলি আপনাকে আজকে ইনভাইট করার আসলে এটা কেমন কেমন জানি হয়ে গেল, এবং উইচ ইজ এ গুড সারপ্রাইজ ইন আ ওয়ে। আচ্ছা, হ্যাঁ। ফেমিনিজম বাংলা সম্পর্কে তাহলে বলেন কিছু, কারণ আমি আসলে এটা কি, মানে এটা কি কোনো ওয়েবসাইট নাকি? এটা আমি মানে যেটা প্রথম দিকে এটা ফ্রি ডোমেইন একটা ব্লগ পোর্টাল খুলেছিলাম, তো এখন রিসেন্টলি আমি এটার ওয়েব পোর্টাল খুললাম, মানে ডোমেইন কিনে ওয়েব ডেভেলপিং করে একটা সুন্দর করার চেষ্টা করতেছি। মানে ভালো কিছু করার চেষ্টা করতেছি, এখন এটা অনগোয়িং প্রসেস। ফেমিনিজমটাও যেন অনগোয়িং প্রসেস, ফেমিনিজম বাংলাটাও অনগোয়িং প্রসেস। তো চলতেছে এটা। এখন পর্যন্ত আমার কাছে প্রায় 50 জন, 50 না 60 জন নারীর গল্প আমার কাছে মোটামুটি ইন্টারভিউ নিয়ে আছে। আমি আস্তে আস্তে আপ দিচ্ছি এক একটা করে। তো আস্তে আস্তে আমি এজন্য আপনাকেও নক করে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যদি, সবাইকে বলতেছি এখানে যেহেতু অডিওতে অনেকে শুনতেছে, যে আপনাদের যদি কোনো ওমেন চেঞ্জ মেকার, সাকসেসফুল ওমেন সার্ভাইভার বা এটা এন্টারপ্রেনার যারা কাজ করতেছে এ ধরনের কোনো মানে আপনাদের পরিচিত বা আপনারাই যদি থাকেন, প্লিজ আমাকে নক করবেন ফেমিনিজম বাংলাতে। আমার ফেমিনিজম বাংলা দিদি আসবে ফেসবুকে, আর হচ্ছে আছে আমার মার্জিয়া প্রভা, মানে যেখানে আমাকে ইনবক্স করুন, ফেমিনিজম বাংলা যেখানে আমাকে ইনবক্স করুন, আমি আপনাদের স্টোরিটা তুলে ধরার চেষ্টা করব। এটা আমার, আমি খুশি হব, আমি অনার্ড ফিল করব। সো দ্যাটস আ ভেরি গুড থিং আপনি যেটা করছেন। আমি আমি চেষ্টা করলাম আপনার ওই যে ব্লগের পোস্টের কিছুটা স্ক্রিনশট নিয়ে এখানে উঠিয়ে দেওয়ার, এবং ইন্টারেস্টিংলি আমি দেখতে পাচ্ছি অনেকগুলি কন্টেন্ট দেখতে পাচ্ছি। আমি আমার ওয়েবসাইটগুলো দেখানো এখনও আমি শিখি নাই, বাট চেষ্টা করব এগুলো পরে অ্যাড করে দেওয়ার আর কি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যাদের কথা আপনি কভার করছেন তারা তো মানে সোশ্যাল ক্লাস হিসেবে আপনার আপনার ক্লাসেরই, তাই না? মানে আমি বলতে চাচ্ছি ধরেন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। আমি নিম্নবিত্ত, আমি ইন্টারভিউ নেওয়া হয়েছে বাট আসেনি। আচ্ছা আমার, হ্যাঁ ইন্টারভিউ নেওয়া হয়েছে আসেনি, এখন আমি লিখিনি। দুজনের ইন্টারভিউ নিতে পেরেছি। দুজন না 3 জনের ইন্টারভিউ নিয়েছি। এর মধ্যে একজন কিন্তু ভাই সৌদি আরব থেকে, সে কিন্তু কাজ করে ফেরত আসছে, মানে তাকে ওই যে শ্রমিক নেওয়া হলো না, গৃহকর্মী নেওয়া হলো, ওই হিসেবে করে সে ফেরত আসছে। এবং তার কাছে কিছু আমি খুব কিছু দারুণ গল্প পেয়েছি ওয়েল, যে ওখানকার মহিলারা তো সৌদি আরবে গেলে আমি শুনছি ওরা কাজের চেয়ে তাদের উপর যৌন নির্যাতন বেশি হয়, এই হ্যাঁ ধরনের কোনো হ্যাঁ, ওই স্টোরি? গল্পই ওই গল্পই আমি শুনেছি। এবং সবচেয়ে বড় কথা, সে বেঁচে গেছে। সে বলতেছে যে আমি বেঁচে গেছি, মানে আমার কিছু হয়নি, কিন্তু তার সাথে যে মেয়েটা গেছিল তাকে, মানে সে জানলা থেকে লাফায় পরে পা ভেঙে ফেলে, মানে বাঁচতে বাঁচার গিয়ে জন্য? গৃহকর্তা তাকে রেপ করতে চায়। এই কাহিনীটা সে আমাকে বলেছে। আর একটা বলেছিল যে আম, তার তার যে মানে তার গৃহকর্ত্রী বলে যে সে যে জায়গায় কাজ করতো তাকে ডেকে ডেকে বলতেছে তোমাদের বাংলাদেশের মেয়েরা এই যে দেখো ছবি তুলে পাঠায়। তো ছবি তুলে পাঠায়, যখন ওকে ছবিগুলো দেখাচ্ছে পুরো নগ্ন ছবি এবং বোঝা যাচ্ছে যে জোর করে ছবিগুলো তোলা হয়েছে, তখন ও বলছে এই ছবি মানে পাঠাবে কিভাবে, মানে কোনো মেয়ে তো শুধু শুধু বাঙালি মেয়ে শুধু শুধু হবে কেন, কেউ হয়তো নিশ্চয়ই ওকে উলঙ্গ করে ছবিগুলো তুলছে। তো বোঝা যাচ্ছে যে ওরা মানে ওই ওই দেশের মহিলারা হচ্ছে জানে যে জিনিসগুলা, মানে মহিলারাও জানে যে লোকেরা এগুলো করে, কিন্তু ওরা সাপোর্ট দেয়, সাপোর্ট করে কেন মিডল ইস্ট তো হচ্ছে সৌদি আরব তো হচ্ছে বাংলাদেশের যে প্রবলেম সেটার
কি বলবো 100 ভাগ বেশি কুপমণ্ডুক এবং বাজে ধরনের একটা সমাজ। এবং আমরা রিসেন্টলি ইউটিউবে এবং ফেসবুকে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে সৌদি আরবের এক মহিলা, একজন সৌদি মহিলা লুকায় ভিডিও করছে যে তার হাজব্যান্ড বাড়ির গৃহকর্মী, বাংলাদেশ থেকে আসা গৃহকর্মীকে অ্যাবিউজ করার চেষ্টা করছে জোরপূর্বক, এবং মহিলা লুকায় লুকায় সে ভিডিও তুলে ফেসবুকে আপ করে দিয়েছিল, এবং সবাই ভাবছিল যে লোকটার এই অপকর্মের কারণে লোকটাকে জেলে যেতে হবে ইত্যাকার ইত্যাকার। সেটা তো হয় নাই সৌদি আরবে, উল্টা হাজব্যান্ডকে কেন এভাবে ভিডিও লিক করে অপমান করা হলো সেটার কারণে মহিলাকে উল্টা শাস্তি পেতে হয়েছে। মানে কি ভয়ঙ্কর অবস্থা, চিন্তা করেন কত লেভেলের অপরাধ ওই সমাজে চলে। এবং দুঃখজনক হচ্ছে বাংলাদেশ আসলে সেই ধরনের। তো এরকম একজন ওই দেশে মহিলার কাহিনী। নাকি পুরুষদের ফাঁসি দেওয়া হয় না, আমি যতদূর জানি, কারণ একটা রিসেন্ট ওই কাহিনীতে পড়ছিলাম যে একটা নিজের মেয়েকে রেপ করার পরে মেরে ফেলছিল ঘামদি মেবি লোকটার নাম। তো সে হচ্ছে তারপর তাকে রক্তপণ দিছিল তার মাকে 37 লক্ষ টাকা, বাট তার ফাঁসি হয়নি, কারণ ওই দেশে নাকি পুরুষদের ফাঁসি দেওয়া মানে ফাঁসি দেওয়া হয় না এই রিজনে, রেপের রিজনে, এরকম মানে একটা। রেপটা অথচ তাদের কাছে কোনো আসলে অপরাধ না, তারা বলে যে এটা তো কিন্তু পুরুষ মানুষ করতেই পারে। কিন্তু ভাইয়া যদি আমি, ওরা তো ইসলামিক শরিয়ত মতে চলে, যদি শরিয়ত মতে চলে তাহলে তো আমি জানি রেপের দণ্ড হচ্ছে মৃত্যু, তাহলে ওদের বিষয়টা কি? মানে যদি এটাই এটা বলি। এটা ইসলামিক থিওলজিক্যাল ডিসকাশনে চলে যাবে। সমস্যাটা হচ্ছে যে আম, আমি সেদিন আসলে ওই ভিডিওটা আমার আপলোড করা উচিত। আমি সেদিন লন্ডনের একটা টক শোতে, যে টক শোর যিনি হোস্ট, আমি তার বাম পাশে বসছি, তার ডান পাশে আরও দুজন বসে, তারা একটু ইসলামী মনোভাবাপন্ন, এবং একজন জঙ্গিবাদ নিয়ে কথা হচ্ছিল, এবং সেখানে একটা ক্লিয়ার ডিস্টিংশন ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছিল যে যারা জঙ্গিবাদী তারা আসলে ওহাবি সালাফি ইসলামী করে, এবং ইসলামে তো এই ধরনের কথা নাই। তো আমি তাকে বলছিলাম যে মানে কোন ইসলামের কথা আপনি বলছেন, কারণ ইসলাম তো অনেকগুলো ভার্সন, এবং কোনোটা এটাই একটু সফট, কোনোটা একটু হার্ড। আপনার ইসলাম যেটা সেটা তো ওই লোকের ইসলাম না। এবং তারা এমনভাবে বলছিল যেন তাদের ইসলামটাই সঠিক ইসলাম। এবং যিনি যিনি সঞ্চালক, তিনি আমারই মতো বয়সী, ইনফ্যাক্ট আমার ব্যাচমেটই। তো উনি দেখলাম লাইভে ওনার মুখ থেকে রক্ত সরে যাচ্ছে, এবং উনি বেশ শকড যে তাকে আমি মুখের উপর এই কথাগুলো বলছি। আমি বললাম যে আপনার ইসলাম, আপনি বিশ্বাস করেন হচ্ছে এটা আপনার ইসলাম, বাট যে জঙ্গি সে কিন্তু বিশ্বাস করে ওইটা তার ইসলাম, অর্থাৎ জঙ্গি ইসলামটা তার। সো আপনি একজন মডারেট মুসলিম হিসেবে জঙ্গি ইসলামকে যে আপনি বলতেছেন সঠিক না, এটা বলার জন্য যে আপনার যে গ্রাউন্ড দরকার, সেই গ্রাউন্ড আপনি কোথা থেকে পাইলেন? কারণ প্রত্যেকেই তো একটা জিনিস গ্রাউন্ডে দাঁড়ায় কথাটা বলতেছে। কথাটা এই জন্য বললাম যে আপনি যে বললেন শরীয়তে তো নাই, এটা মানে ওরাই বলে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা শরীয়তে কিন্তু আবার আছে, মানে শরীয়তের অন্য একটা ভার্সনে কিন্তু আবার এটা আছে। সো আমরা মানে অ্যাবসোলুট করে বলতে পারি না, আমরা আপেক্ষিকভাবে বলতে পারি যে বাংলাদেশে আমাদের আগের জেনারেশন, মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জেনারেশন, বা ওই যে কি শোলাকিয়ার যে ইমাম কি মাসুদ না কি জানি, ওনাদের যে জেনারেশন, হ্যাঁ, তাদের যে ভার্সন একটু মডারেট, সেইখানে সেই শরীয়তে হয়তো নাই, কিন্তু যেটা অ্যাকচুয়ালি মানে কি বলবো উগ্র ইসলাম, ওহাবি ইসলাম, সালাফি ইসলাম, সেটাতে কিন্তু আছে। এবং বাংলাদেশের ভিতরে আপনার ওই যে তারেক মনোয়ার টাইপের যে সমস্ত মোল্লা আছে, তারা কিন্তু ঠিকই ওইটাকেই আপনার করে, এবং তারা যারা মানে যাই হোক, আমার মনে হয় আমি পয়েন্টটা ক্লিয়ার করতে পারছি যে শরীয়তে যে নাই এটা আসলে বুঝতে বলা পারছি, সম্ভব না। বুঝতে পারছি। আচ্ছা, মানে এটা হচ্ছে লোকের কথা, মানে আমি যখন সৌদি আরবকে নিয়ে কথাটা বলি আমাকে এই কথাটা বলা হয়, তা আমি ওটাই জিজ্ঞেস করলাম। আচ্ছা হুম। ভাইয়া, আমাদের দেশে তো, আচ্ছা একটা নর্মাল কোশ্চেন করি, আমাদের দেশে আমি সেদিনই টাউন হলের দাঁড়ায় দাঁড়ায় একটা ওয়াজ শুনতেছিলাম, এবং আমাদের বলা হচ্ছিল যে আমি তখন মাত্র অফিস থেকে নামছি, ফুচকা খাচ্ছি, ওই সময় ওয়াজটা হচ্ছিল যে যেসব নারীরা বাইরে থাকে তাদেরকে পিটায় ঘরের মধ্যে লোকদের রাখা উচিত, এই টাইপের একটা ওয়াজ দিচ্ছিল। তো তো আমি ওটা শুনে সেদিনই এসে আমি দেখলাম যে পাকিস্তানে নাকি আইন করছে বউ পিটানো যাবে। তো এটা নিয়ে পরে একটা লেখাও লিখছিলাম। তো এই বউ পিটানোর বিষয়টা ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু অনেকভাবে, অনেকভাবে না, ইসলাম ডিরেক্টলি এটা বলে দিছে সূরা নিসাতে 34 নম্বর আয়াতে। তো আমি মানে একটা, আমার কাছে একটা মনে হয় যে আপনি যে তখন ফার্স্টে যে ফেমিনিজম কথাটা বললাম, যে ফেমিনিজম আসলে ধর্ম ফেমিনিজমকে মানবে কি করে? ধর্ম নিজের একটা ধর্ম একটা মহিলার উপর আসেনি, প্রত্যেকটা পুরুষের উপর আসছে। কেন একটা মহিলা ধর্ম প্রচারক কেন ছিল না? একটা মহিলার উপর ধর্ম আসতো, একটা নারীর উপর। একটা ধর্ম কি আসছে? একটাও তো আসেনি।
দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এখানে কবি নীরব, এর বেশি আমি কিছু বলতে পারি না। মহিলা মহিলা প্রফেট, ওয়েল, প্রফেট আসছে, আমি বলছি যে আবর্তিত, যেমন ওখানে মুহাম্মদ, ওদিকে আমি যদি বলি কৃষ্ণ বাণী প্রচার করছে, হুম, ওদিকে আমি যদি বলি ওই যে কি জেসাস, মানে ঈসা আলাইহিস সালাম যাটাকে হ্যাঁ, বলে, হ্যাঁ, মানে মূল ধর্মগুলোর একজনও কিন্তু ধর্ম প্রচারক যার উপর ধর্ম প্রবর্তিত হচ্ছে একজনও নারী না, মানে ধর্মটাই শুরু হয়েছে পুরুষতান্ত্রিক থেকে। ওয়েল, আপনি আমার মুখ দিয়ে কথাটা বলাতে চাচ্ছেন মনে হচ্ছে। সেটা হচ্ছে যে ধর্ম জিনিসটা আসলে পুরুষতন্ত্রের একটা এক্সটেনশন, এবং সেই কারণে এই রাইট, ধর্মগুলির এটাই সেই এটাই কারণে বলতে চাচ্ছি। ধর্মগুলির যে যারা প্রচারক তারা আসলে পুরুষই হবে, কারণ মহিলারা কোন দুঃখে ধর্ম প্রচার করতে যাবে নিজেদের মানে পায়ে কুড়াল মারার জন্য? এটা হচ্ছে আমার অবস্থান। আম, আচ্ছা, মহিলারা অ্যাকচুয়ালি, আমি আমার মনে হয় অনেকেই জানেন এটা, আমি কিছুটা পড়েছি যে এই সমস্ত ধর্ম আসার অনেক আগে আম, পৃথিবী আসলে মাতৃকেন্দ্রিক ছিল বা মাতৃতান্ত্রিক ছিল। একদম প্রথম দিকে দেবী ছিল, মানে দেবী বলতো ওরা, যারা হচ্ছে যে আহ, মানে ওই তখনকার হচ্ছে মহিলাদের ইয়ে করা হতো, বড় বড় রানী পদে মহিলারা থাকতো, তাদের হুম, পূজা পূজা বলবো কি, তাদের পায়ের নিচে অর্ঘ্য দেওয়া হতো, এরকম বহু ছবি দেখলে বোঝা যায় হ্যাঁ, কারণ যে তখন ওই সন্তান জন্মদান ছিল একটা এক ধরনের অপার্থিব এবং বিশাল একটা ব্যাপার। আমি এটা সঠিক বাংলা এই মুহূর্তে মনে করতে পারছি না। আম, তো সেই উম, মানে সন্তান জন্ম দিচ্ছে একজন মানুষের ভিতর থেকে আরেকজন মানুষ সৃষ্টি হয়ে বের হয়ে আসছে, ওইটার একমাত্র ক্ষমতা নারীর। এবং সেটা তাদের কাছে বিশাল, কি বলবো, একটা আরাধ্য বিষয় ছিল, এবং ভগবানের নাম সম্ভবত ওইখান থেকে আসছে। তো আহ, সেই কারণে বলতেছি যে তখন কিন্তু ধর্মের খুব একটা প্রয়োজন পড়তো না, এবং ওইটা মনে হয় পেগানিজমের অংশ ছিল, যেখানে প্রকৃতি হুম, হচ্ছে ইউনো মানুষের ধর্ম, মানে মানুষ আর প্রকৃতির পেগান। ধর্ম মোটামুটি কাছাকাছি। তো সেই তারপরে যখন পুরুষ আসলো, পুরুষ দেখলো যে তাকে যদি ডমিনেট করতে হয় সম্ভবত তাকে একটা সিস্টেম লাগবে, সেখানে একজন কাল্পনিক ঈশ্বরের অস্তিত্ব লাগবে, এবং সেই ঈশ্বর নানান রকম মানে বাণী দিবে, কিন্তু সেটা পুরুষের মাধ্যমে দিবে। এবং সেই বাণীর মধ্যে নারীকে খর্ব খর্ব করা হলো, নারীকে খণ্ডিত করা হলো। এবং আম, যেহেতু নারীর যে গুরুত্ব যেটা আগে ছিল, এটাকে দমন করার জন্য ইসলাম যেটা করে আর কি, যে বলে একজন পুরুষ ইকুয়ালস হচ্ছে দুইজন নারী, সাক্ষী দিতে গেলে একজন পুরুষের সাক্ষী দুইজন নারীর সাক্ষী সমান হবে। এবং এই প্রসঙ্গে মানে আমাকে যে যারা ইসলাম মানে এটা নিয়ে বহু কয়জন বহুজনের সাথে কেনা চলেছিল, তারা বলে যে নারীরা নাকি মানে মনে রাখতে পারে কম, স্মরণশক্তি তাদের কম, সাইন্টিফিকলি এটা বলা হয়েছে, এই কারণে এটা হচ্ছে 1:2। তা আমি কোথাও খুঁজে কোনো সাইন্টিফিক জার্নাল খুঁজে এটা পাইলাম না যে নারীর স্মরণশক্তি কম। আরে এগুলা সব হুদা বানান না কথা। এটা আমাদের কোন হুজুর বলছিল না, হুদা বানান না কথা। এইটাই কারণ হচ্ছে, অবভিয়াসলি আমরা যদি কাউকে সিস্টেমেটিক্যালি, ধরেন আমি কাউকে পছন্দ করি না, এবং কারো কাছে আমার তার নামে পলিটিক্স করতে হবে, গুটিবাজি করতে হবে, কাঠিবাজি করতে হবে, তার বেস্ট মেথড হচ্ছে তার সম্পর্কে খারাপ কথা বলা। এখন সব কথা তো খারাপ নাও হইতে পারে, কিন্তু আমাকে তখন বানায় বানায় খারাপ কথা বলতে হবে। সুতরাং মেয়েদের সম্পর্কে নানান রকম বানায় কথা বলা স্বাভাবিক পুরুষের পক্ষে এবং ধর্মের পক্ষে। এখন এটা ঠিক যে আম, শারীরিকভাবে এবং কি বলবো, কেপাবিলিটি, এটার বাংলা কি, কম সক্ষমতার দিক দিয়ে বিচার করলে সক্ষম। পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য আছে। আমি বলবো না যে কেউ ভালো বা কেউ খারাপ, কারণ পুরো জিনিসটাই আসলে আপেক্ষিক। তাদের মধ্যে পার্থক্য আছে। মহিলাদের, নজরুল ইসলাম খুব নাইসলি বলছিল যে অর্ধেক তার করিয়েছেন অর্ধেক তার নারী, এবং তারপরে সে আরও একটা খুব নাইসলি বলছে যে মানে পুরুষের যে দায়িত্ব সেটা হচ্ছে শক্তি বিষয়ক, নারীর যে দায়িত্ব সেটা হচ্ছে সুধা বিষয়ক, এবং সে খুব নাইসলি বলছে। কথা হচ্ছে যে এইটাকেই কেউ জানি, এই যে মানে মেয়েরা যে সফট, বা মেয়েদের যে কোমলতা হচ্ছে তাদের বৈশিষ্ট্য, এইটাকে কেউ একজন এটাকে এক ধরনের ডেরোগেটরি এবং খারাপ হিসেবে বিচার করে শুধু তাকে পুরুষের নিচে নামায় দিছে। এবং এটা খুব প্রাগৈতিহাসিক কোনো বলবো না, কারণ প্রাগৈতিহাসিক সমাজে কিন্তু আসলে নারী পুরুষের ব্যাপার ওই রকম ছিল না। এটা আমি বলবো যে এক ধরনের খুব পণ্ডুক এবং ধর্মীয় এক ধরনের চিন্তা। এভাবে ব্যাখ্যা করা ছাড়া আমি আর কিছু বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, একটা জিনিস নর্মালি বলি, নারী সফট এই ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, কোনো কোনো দিক দিয়ে নারীর ইমোশন বেশি, এটা সায়েন্টিফিক বলে।
এবং নারীর হচ্ছে ইয়েটা কি বলে আবেগ বহিঃপ্রকাশটাও অন্যরকম, পুরুষদের মতো না। এই ডিফাইন তো যে কোনো একটা গোত্রের, মানে আমরা তো হোমোস্যাপিয়েন্স, আমাদের এই স্পিসিসের একটা স্পিসিসের মধ্যে এই ভিন্নতা তো দেখাটা স্বাভাবিক, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আবার আমি যদি এখন তুলনা করি কোনো একজন নারী যারা রেসলার, এরকম নারী প্রচুর আছে, এবং রন্ডি রোসের কথাই আমি যদি বলি, রন্ডি রোসের যে শক্তি সেটা অবভিয়াসলি আমার কোনো ছেলে সহকর্মীর চাইতে বেশি হবে। তো মানে শক্তি প্রদর্শনটা আমি বলতেছি যে এটা পুরুষের যে একছত্র অধিকার তাও কিন্তু না, আবার হুম পুরুষরা যে কাটতে পারবে না বা ইমোশন সফট দেখাতে পারবে না তাও কিন্তু না, পুরোটাই হুম একটা আরোপিত বিষয়, এই দুজনকে দুই ভাগ করে দাও, এটাই আমার মত। না, আর এটা 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 যদি অ্যাবসলিউটলি সঠিক, এবং আমার মনে হয় পুরো জিনিসটার সাথে সোশ্যাল সাইকোলজি এবং ওই যে বডি ইমেজ বা বিশেষ করে মানুষকে যখন ছোটবেলা থেকে ধীরে ধীরে গড়ে তোলা হয়, তখন এক ধরনের সোশ্যাল ট্রেনিংয়ের ভিতর দিয়ে মানুষ যায় এবং নিজেই নিজেকে এক ধরনের আবদ্ধ করে। ওই যে হাতির এক্সাম্পলটা এখানে মনে হয় খুব ভালো যায়। সার্কাসের হাতি ছোটবেলা থেকে তাকে যখন বড় করা হয় তাকে শিকলে বেঁধে রাখা হয়। শিকলটা যেহেতু হাতি যেহেতু সাইজে ছোট, শিকল ছিঁড়তে পারে না। হাতি ধীরে 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 বড় হয়, কিন্তু যখন সে বিশাল হাতিতে পরিণত হয়, তার শিকলের সাইজ কিন্তু সেই তুলনায় বাড়ে না। শিকলে সে আগে শিকলে আছে, কিন্তু মনে মনে সে ওই শিকলটাকে ছেঁড়ার কথা চিন্তাও করে না, এভাবে বলা যায়। সো মেয়েরা যখন এই সমাজে বড় হওয়ার সময় ছোটোবেলা থেকে তাদেরকে পুতুল দেওয়া হয়, অথবা তাদেরকে বলা হয়, ট্রেনিং দেওয়া হয় যে তুমি কিন্তু ওইটা পারবা না, ছেলেরা পারবে। এক ধরনের প্রচ্ছন্নভাবে হোক সরাসরি হোক তাদেরকে ট্রেনিং দেওয়া হয়। এই ট্রেনিংয়ের ফলে কিন্তু মেয়েরা নিজেদেরকে আর ওইভাবে চিন্তা করার সাহসটা আর খুঁজে পায় না, এভাবে বলা যায়। এই যে আমার এখানে এক্সপার্ট চলে আসছে, দেখি, আসো তুমি এখানে বসবা। হ্যাঁ, তুমি কিছুক্ষণ লাইভে কথা বলবা, বলো। হ্যাঁ, এখানে তো কই নীরব, যাও, অনেক হয়েছে, যাও মামা যাও। সে বুঝতে পারতেছে না কি বলবে। কত বছর ওর? এই তো আগামী মাসে 10 বছর হয়ে, সরি 10 বছর বলি, 2 বছর 10 মাস ছিল, আগামী মাসে 3 বছর হবে। আচ্ছা, এই তো ভাইয়া আজকে আমরা 1 ঘন্টার মতো 1 ঘন্টার মতো আমরা কথা বলে ফেলছি। হ্যাঁ, আমার মনে হয় আহ আলোচনাটা আসলে বিভিন্ন দিকে ছড়া যাচ্ছিল, বাট আমি যেই কারণে পার্টিকুলারলি আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম, যেই পার্টিকুলার কারণে আম, আমি এই ইনিশিয়েটিভটা নিছি যে ফেসবুকে আমি লাইভে তো সবাই খালি নিজের কথা বলে, এক ধরনের একাই কথা বলতে থাকে। কিন্তু আমি যেই কারণে এই যে ডায়ালগের ব্যাপারটা আনছি, সেটা মেইন ব্যাপারটাই ছিল যে কারোর সাথে আমি আলোচনা করবো, এবং যে আলোচনাগুলো বাংলাদেশের ভিতরে এভাবে ওপেনলি জনসমক্ষে করাটা ডিফিকাল্ট, এবং 57 ধারা সহ নানা রকম প্রবলেম থাকে, সেই জন্য আলোচনাগুলো করা। এবং এই পর্যন্ত যতগুলো আমি আলোচনা করতে পারছি সবগুলোর মধ্যেই আসলে বেশিরভাগই ছিল ধর্ম নিয়ে, সরাসরি ধর্ম নিয়ে, অথবা অন্যান্য সারাউন্ডিং বিষয় নিয়ে অতিরিক্ত ভারী ভারী কি বলবো ভাব নিয়ে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করছিলাম। কিন্তু পরে মনে হলো যে আমরা আসলে ধর্ম ছাড়াও আমরা কথা বলতে পারি। এবং আজকের যে আলোচনাটা হলো, আমি ব্যক্তিগতভাবে আমি খুবই কি বলবো, এক ধরনের খুশি এই কারণে যে আসলে এটা এক ধরনের দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, এবং আলোচনা যেখানে শুরু হয়েছিল একটা সেট করা রাজপথ দিয়ে সেটা যায় না, এটা বিভিন্ন দিকে শাখা প্রশাখা বিস্তার করছে, বিভিন্ন জিনিস টাচ করছে। আবার এটাও ঠিক যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে সারাক্ষণ সব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি না। তবে শুরু করা যেহেতু গেল, যেমন নারীবাদী নিয়ে কথা গেল, সোশ্যাল সাইকোলজি নিয়ে, মেয়েদের বডি ইমেজ নিয়ে, বা পুরুষ নারীর যে সমান অধিকার, এসব নিয়ে কথা বলা গেল। এবং ভবিষ্যতে চেষ্টা করা যাবে, যদি আপনার ইন্টারনেটের ব্যবস্থা একটু ভালো হয়, তাহলে হয়তো একটা স্পেসিফিক টপিক নিয়ে আপনি কথা বলতে পারেন, যেটা অ্যাকচুয়ালি অন্যদের বুঝতে সহায়তা করবে। যেমন ধরেন সমাজে নারীর ভূমিকা, বা পরিবারে নারীর ভূমিকা, বা মানব সমাজে নারীর ভূমিকা, এবং সেটা কিভাবে ইতিহাসের ভিতর দিয়ে এই অবস্থায় আসছে, অথবা এটা বর্তমানে যে অবস্থায় আছে সেটার কেন এত ভালো অবস্থায় না, এবং এটাকে আরও কীভাবে ভালো করা যায়, এই নিয়ে আপনি হয়তো স্পেসিফিক্যালি একটা টপিক নিয়ে কথা বলতে পারেন, এবং সেটার আমন্ত্রণ থাকলো আমার পক্ষ থেকে। ভাইয়া অনেক ধন্যবাদ, আপনার সাথে কথা বলে প্রচন্ড ভালো লাগলো। আমার মনে হয় আমি আজকে একটা আমার লাইফের অন্যতম ভ্যালুয়েবল টাইম কাটালাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শেয়ার করলাম। ভবিষ্যতে আমি চাবো, আমি যেহেতু নারীদের নিয়ে কাজ করি, আমার কোনো একটা কথাও যদি
নারীদেরকে অনুপ্রাণিত করে আমি সে কথা বলবো। এটা আমার ইচ্ছা, আমার ব্যক্তিগত ইচ্ছা। আর আপনি তো আছেনই, ভবিষ্যতে আমরা হয়তো আবার ডিসকাশনে বসবো। আর এই তো ভাইয়া, ভালো ওয়েল, থাকবেন। আপনার ইন্টারনেট আর একটু ভালো করতে হবে। এটা যদি কোনোভাবে আহ পারেন খুব ভালো হয়, কারণ যারা দেখেন তারা আসলে একটা স্টিল পিকচারের চেয়ে একজন মানুষকে দেখতে তারা পছন্দ করবেন। এবং আচ্ছা, শেষে কি আমি একটা আসার চেষ্টা করি? ট্রাই করে দেখেন। চেষ্টা, আচ্ছা আসতে পেরেছে মনে হয়। তবু আচ্ছা, শেষটা এটা বলতে চাচ্ছি যে হ্যাঁ, আমি বললাম তো নারীদের নিয়ে কথা বলতে ভালোবাসি। আহ, নারীর সব দিক দিয়ে যে কোনো, বিকজ আমি নারীদের নিয়ে কাজ করতেছি এবং খুব সেন্সিটিভ ইস্যু নিয়ে কাজ করতেছি। আহ, নারীর মেনস্ট্রুয়েশন নিয়ে, যেটা আমাদের দেশের সবচেয়ে বড় সেন্সিটিভ একটা ইস্যু। একটা নারীর মা হওয়ার পিছনে এই ইস্যুটা কাজ করলেও এটা পুরুষতান্ত্রিক সমাজ মেনে নিতে চায় না। এবং সবচেয়ে বড় কথা, অনেক নারীরাও বলে যে কেন আমি আমার মাসিক বিষয়ের কথা সামনে আনবো। তো আমার মনে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমার সাহসটা চলে আসছে। তো সামনের জীবনেও পারবো। আর বহু নারীর সঙ্গে এই জন্য যোগাযোগ হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের মনোভাবটা বুঝতেছি। আমাদের এই জায়গাটা কাজ করা অনেক বাকি আছে। কোনো নারী যদি এই জায়গাগুলোতে কাজ করতে চায় আমার সঙ্গে থাকতে পারে। আর ওই যে বললাম, কোনো স্টোরি যদি পাই অবভিয়াসলি আমাকে জানাবে। থ্যাংক ইউ। এই তো। হ্যাঁ, দ্যাট উড বি রিয়েলি গুড, রিয়েলি গুড। তবে ওইটা নিয়ে আসলে আজকে আমরা একদমই কথা বলার সুযোগ পাই না, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা খুব ইম্পর্ট্যান্ট। ওই যে বললাম প্রথমে আমরা যেটা নিয়ে শুরু করছিলাম, যে বাংলাদেশে বিশেষ করে, যেহেতু আমরা বাঙালি, বাংলা নিয়ে দেশ নিয়ে কথা বলি বেশি, বাংলাদেশে যেহেতু মেয়েরা অনেক ধরনের নির্যাতন এবং অনেক ধরনের কষ্ট সহ্য করেও তারা টিকে থাকে সমাজে, সেইখানে এই যে আপনি মেয়েদের মাসিক স্বাস্থ্য বা মেনস্ট্রুয়েশন হেলথ নিয়ে যে কাজ করেন, এটা এটা বাংলাদেশের মেয়েদের জন্য খুবই উপকারী। বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আপনি স্পেসিফিক্যালি কাজ করেন, তাই না? না, আমি আমি এখন স্কুল গার্লসদের, মানে স্কুল গ্রামের গার্লসের। স্কুল মেয়েদের, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওটা নিয়ে সো শুরু করেছি। এটা নিয়ে আপনি ইউনো আরও আরও যাদের সাথে কাজ করছেন, বা আমরাও চেষ্টা করব সহায়তা করার। এবং আমি শিওর আজকের এই ভিডিওটা যারা দেখবেন তারা হয়তো আপনার সাথে যোগাযোগ করবেন, এবং আপনাকে এই ভিডিওতে ট্যাগ করা আছে, এবং ইউটিউবে গেলেও আমি আপনার ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি। তারা আপনার সাথে হয়তো যোগাযোগ করবেন। এবং বাংলাদেশের মেয়েদের সবাই কাজ করছে, অনেকেই কাজ করছে, সবাই যার যার পক্ষ থেকে কাজ করছে। এবং আমরা ওই বলে না, বিন্দু বিন্দু করে সিন্ধু হয়। সো আমরা আমাদের বিন্দু এখানে যোগ করছি আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আলোচনায় আসার জন্য, এবং ভবিষ্যতেও আপনাকে পাবো আশা করি। হয়তো টেকনোলজিক্যালি আর একটু বেটার সিচুয়েশন আমরা পাবো। বাট ততদিন পর্যন্ত ইউনো আমার অনুরোধ থাকবে নিরাপদে থাকার জন্য, সুস্থ থাকার জন্য। কারণ বাংলাদেশে আমরা সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে ওই যে আঙ্কেল আন্টি টাইপের লোকজনের মধ্যে যে ধরনের মানসিকতা দেখি, নিরাপত্তা আসলে খুব এক ধরনের গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি আশা করব আমার এই আলোচনায় আসার কারণে আপনাকে কোনো ধরনের সমস্যায় পড়তে হবে না। বাট সাহস করে যে আসছেন, এবং আপনার সাহসের প্রশংসা করছি। কয়েকটা প্রশ্ন করছেন। হ্যাঁ, আমি যেমন একজন নিচের থেকে শুরু করি, সাম্প্রতিক যেটা, সেটা বলছে, ক্যান ইউ প্লিজ কাইন্ডলি আস্ক হার অ্যাবাউট হাউ ইজ দ্যাট ফিমেল রিক্সা পুলার। মানে মেয়েরা রিক্সা চালাচ্ছে, এটা নিয়ে উনি প্রশ্ন করলেন। যদিও আমি ওনার প্রশ্নটা ধরতে পাই না আসলে কি বলতে চাচ্ছেন। স্বাধীন মোল্লা হক বলছেন, মহিলারা প্রাকৃতিকভাবে শারীরিক গঠন ক্ষমতা একটু দুর্বল মনে হয়। এটা দিয়ে উনি কি বললেন আমি জানি না। আনফর্চুনেটলি ওই ভিডিও অন করার কারণে মোস্ট প্রবলি ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কেটে দিয়ে ওনাকে শুধু অডিও কল করতে পারি, অডিও কল করে যদি পাওয়া যায় আর কি। তবে আমরা আমাদের কথাবার্তা শেষ দিকে চলে আসছে, এবং সম্ভবত আমরা বেশিরভাগ কথা বলে ফেলছি। দেখি ওনাকে পাওয়া যায় কিনা আরও কিছুক্ষণ। না, পাওয়া যাচ্ছে না, দুঃখজনক হলেও সত্য, পাওয়া যাচ্ছে না। সো আজকে আমরা রাখছি। যারা এই ভিডিও দেখেছেন তারা দয়া করে, যদি মনে করেন যে আপনাকে নারীবাদী হতে হবে না, কিন্তু যদি মনে করেন বাংলাদেশে নারীদের যে বর্তমান অবস্থা, বিশেষ করে শহরের কথা বাদ দেন, বিশেষ করে গ্রামাঞ্চলে এবং প্রান্তিক যারা আছেন তাদের অবস্থার উন্নতি ঘটাতে যদি আমাদের কোনো ধরনের সহায়তা আমরা নিজেদের পর্যায় থেকে করতে পারি, আমরা যেন সেটা করি। এই আলোচনায় কিছু বিষয় উঠে এসেছে। আশা করি এখানে আমরা এমন কিছু বলিনি যেটাতে আমাদের চিন্তাভাবনা তো একটু সিলেক্টিভ, খুব বেশি সিলেক্টিভ যাতে না হয়। আমি
আম, আপনাদের অনুরোধ করব এই মার্জিয়া প্রভা যে সমস্ত কাজ করার চেষ্টা করছেন, যদি পারেন আপনারা সহায়তা করবেন, তাকে সাহায্যের হাত বাড়াবেন। কারণ বাংলাদেশের মহিলারাই বলা হয়ে থাকে মহিলাদের শত্রু, কিন্তু মার্জিয়া প্রভার কথাবার্তা দেখে আমার মনে হয় না যে উনি আসলে মহিলাদের শত্রু। যারা শত্রু তাদের কথা বাদ দেন, যারা সহায়তা করতে চাচ্ছে তাদের সাথে সহায়তা করুন, হাত লাগান। আমার মনে হয় কিছু না কিছু হলেও পরিবর্তন হবে। আমরা একদিনের দুনিয়া উল্টায় ফেলা আমাদের আশা রাখি না, কারণ বাংলাদেশের যে রাষ্ট্র ব্যবস্থা এটি পচন ধরে গেছে। আম, তো যাই হোক, আজকে আপনাদের সাথে অনেকক্ষণ কথা বললাম, এবং আমার কাছে আমি যতটুকু আশা করেছিলাম তার চেয়ে ভালো আলোচনা হয়েছে। আম, উনি আবার অনলাইনে আসছেন, দেখি ওনাকে আমরা আবার অ্যাড করতে পারি কিনা। আহ, আপনাকে আবার অ্যাডে, আমার মনে হয় ভিডিওতে গেলেই আমাদের লাইনগুলো কেটে যাচ্ছে। আমি আসলে আচ্ছা, র্যাপ আপ আমি করছিলাম। কোশ্চেন অ্যান্সার গুলো দিয়ে হ্যাঁ, আমি কোশ্চেন অ্যান্সার গুলো একটু শুনি, তা ভিডিও না চালু থাকুক, ঠিক আছে, অডিও দিয়ে শুনি। অসুবিধা নাই। হ্যাঁ তো ভাইয়া। যেটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আচ্ছা, রিক্সা পুলের নিয়ে যে বিষয়টা নিয়ে কথা বলছিল ওটা আমি সেন্স করতে পেরেছি। চট্টগ্রামে কিছুদিন আগে ফাতেমা খালার নামে একজন নারী রিক্সা চালককে আমরা খুঁজে পেয়েছি, এবং আমরা ডোনেশন তুলে মানে ফেসবুক ইভেন্টের মাধ্যমে সেই নারীকে আমরা নতুন একটা রিক্সা দিয়েছি। মেবি হয়তো ওই বিষয় নিয়ে তারা কথা বলতে চাচ্ছে। হতে পারে, হতে পারে। আমিও সম্ভবত দেখেছিলাম মহিলা রিক্সা চালাচ্ছেন। মানে রিক্সা চালানো আসলে কিন্তু একটা পরিশ্রমের কাজ। আমার মনে আছে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যখন পড়াশোনা করছিলাম, অনেক রাতে আহ, মানে বাসার দিকে ফিরতেছি, তখন ইউনিভার্সিটির ভিতর দিয়ে, এবং রিক্সাওয়ালাকে সম্ভবত আমার হঠাৎ করে শখ হয়েছে আমি রিক্সা চালাবো, তাকে বললাম তুমি সিটে বসো, আমি রিক্সা চালাই। এবং মাইলখানেক রিক্সা চালানোর পরে আমি হাঁটতে পারি নাই। হইতে পারে আমি কখন রিক্সা চালাই না, কিন্তু ইট ওয়াজ সিরিয়াসলি ট্রামাটাইজিং ফর মি। সেইখানে একজন মানুষ সারাটা দিন রিক্সা চালাচ্ছেন, এটা একটা অসম্ভব পরিশ্রমের কাজ, এবং যারা করেন কেমনে করেন আমি জানি না, পেটের দায়ে সম্ভবত করেন। হুম। তো আম, আর আমি এমনি কোনো কোশ্চেন কি আছে যে ওমেন চেঞ্জ মেকার খোঁজ টোজ ওই আছে কি? ধরনের কেউ আমার মনে হয় এখানে মন্তব্য করবেন না, কারণ আমার যারা অডিয়েন্স তারা নর্মালি, তসলিমা খানম জার্মানি থেকে আমি দেখতে পাচ্ছি, উনি প্রথমে ওই যে সাউন্ডের প্রবলেমের কারণে উনি চলে গিয়েছেন, বাট উনি বলছেন যে পরে ইউটিউবে উনি দেখে নেবেন, এবং আমাদের এই পুরোটা রেকর্ড হয়েছে, সো আমি এটা পরে ইউটিউবে উঠায় দেবো আবার। আহ, আপাতত আমার মনে হচ্ছে ওই ধরনের কেউ নাই, বাট তারা আপনাকে ইনবক্স করতে পারে, বা অ্যাটলিস্ট আপনার সম্পর্কে জানলো। সো ইউনো, এনিথিং গুড ইজ অবভিয়াসলি গুড। আচ্ছা ভাইয়া, তাহলে ঠিক আছে, তাহলে আজকে আমরা রাখি। আমি যে সেটা আপনি যখন ছিলেন না, ইনফ্যাক্ট আপনার সম্পর্কে বলছিলাম যে যারা পারেন তারা যেন আপনাকে ইউনো কন্ট্যাক্ট করেন, এবং মেয়েদের সহায়তার জন্য যেভাবে পারেন যে সমস্ত কাজ আপনি করছেন সেটাতে যেন হাত লাগান। তো এই আর কি। আজকে আমরা বিদায় নিচ্ছি। আরিফুর রহমান লন্ডন থেকে। আগামী কালকের সেশন নিয়ে আমি একটু বলে যাই, যাদের পক্ষে সম্ভব হবে। কালকে বাংলাদেশ সময়ে সম্ভবত দুপুরবেলা, লন্ডন সময় সকাল 8টায় একজন খুব গুরুত্বপূর্ণ অতিথির সঙ্গে আলাপের সম্ভাবনা দেখা দিয়েছে। কনফার্ম হয়েছে, বাট এটা আবার কেচেও যেতে পারে। উনি হচ্ছেন ভারতীয় লেখক সলিল ত্রিপাঠী। সলিল ত্রিপাঠী একটা দারুণ সলিল ত্রিপাঠী উনি চমৎকার একটা বই লিখেছেন। দ্য বইয়ের নাম হচ্ছে দ্য কর্নেল হু উড নট রিপেন্ট। উনি এখানে সম্ভবত কর্নেল ফারুকের কথা বলেছেন, যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করেছিলেন। এবং যদিও তার নামে বইটা, কিন্তু বইটাতে উনি অ্যাকচুয়ালি 47-এর দেশ বিভাগের পর থেকে বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত এবং তার সারাউন্ডিং যে সময়, সেই সময়টার ইতিহাস একদম নিরপেক্ষভাবে তুলে ধরেছেন। উনি বাংলাদেশ নিয়ে প্রচুর কাজ করেন, এবং আমি কী বলবো, এক ধরনের কৃতজ্ঞ যে উনি আমার সাথে আধা ঘন্টা কথা বলতে রাজি হয়েছেন। ওনার বইটা ইংল্যান্ডে পাবলিশ হয়েছে, এর আগে ইন্ডিয়াতে পাবলিশ হয়েছিল 2 বছর আগে। কোনো একটা কারণে বাংলাদেশে এই বইটা নিয়ে কথাবার্তা খুব বেশি বলা হয় না, সম্ভবত সত্য কথা বলা আছে বলেই। তবে এটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি বঙ্গবন্ধু নয়, এটা জাস্ট সত্য কথা। এবং ন্যারেটিভ যে কিছু তৈরি করা হয়েছে সেগুলোর এক ধরনের ডিবাঙ্ক করা হয়েছে, বাট ইন্টেনশনটা আসলে জাস্ট সত্য কথন এবং ইতিহাস পঠন। সো ওই
বইটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব এবং ওনার সঙ্গে কিছু কথা বলবো। উনি চমৎকার ইংরেজি বলেন এবং ওনার ইংরেজি ইন্ডিয়ান ইংরেজি হলেও শুনতে খুব ভালো লাগে, শ্রুতিমধুর। উনি সো ওনার সাথে আধা ঘন্টা আলাপ হবে এবং আশা করি আপনাদের সাথে কালকে সকালে, লন্ডন টাইম সকালে, আপনাদের টাইম দুপুরে আবার দেখা হচ্ছে সেই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি। আরিফুর রহমান লন্ডন থেকে এবং মার্জিয়া প্রভা বাংলাদেশ থেকে। ভবিষ্যতে কোনো একদিন আবার দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, যেখানে থাকুন না কেন।